তো ৭১ মুছে ২৪কে গ্লোরিফাই করার যে রাজনীতি, এটা জামায়াতের রাজনীতি। কেননা ৭১ তো জামায়াতের দুঃস্বপ্ন। সুতরাং তারা ২৪-এর সকল ক্রেডিটকে নিয়ে ৭১-কে মুছে ফেলা যায় কিভাবে, এই রাজনীতির চেষ্টাটা তারা করেছে এবং এটার কিছুটা পার্ট হয়ে এনসিপি এবং অন্যান্যরা খেলা খেলেছে। কখন আপনার মনে হয়েছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে? গণঅভ্যুত্থান না সেফ এক্সিট, এই শিরোনামের আলোচনায় আমি বলেছিলাম যে শেখ হাসিনার সময় শেষ, তাকে যেতে হবে এখন, কিন্তু তাকে ভাবতে হবে যে তিনি সেফ এক্সিট নেবেন না গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন, না পালিয়ে যেতে হবে। কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি কারোর পতন হয়, তার রাজনীতিতে ব্যাক করার আর সুযোগ থাকে না। নির্বাচনের বলা যেতে পারে যে প্রায় দিন ঘোষণা হয়ে গেছে, মাস তো অনেক আগেই ঘোষণা হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখছি যে তাদের প্রার্থীদের প্রাথমিক নমিনেশন দেওয়া শুরু করেছে। আর যখন এই প্রার্থীদের আলাপ আলোচনা, নির্বাচনের আলাপ আলোচনা শুরু হয়, নির্বাচনের বাতাস যে খুব জোরে বইছে সেটা কিন্তু বোঝা যায়। আর সেই বাতাস আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে সবচেয়ে বেশি জোরে বইছে, কারণ কে কোথায় প্রার্থী হচ্ছেন, কোন দল কাকে নমিনেশন দিল, সামনের দিনের রাজনীতি কি হতে যাচ্ছে, এই নিয়ে মূল আলোচনা চলতে থাকে প্রায় সব ধরনের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরাও সেই আলাপ থেকে পিছিয়ে থাকতে চাই না, এবং আজকে আমি একটু বেশি মাত্র এক্সাইটেড, কারণ আমার সাথে আজকে রয়েছেন আমার অসম্ভব প্রিয় এবং বলা যেতে পারে বিখ্যাত সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ আলম। শাহেদ আলম, স্বাগত জানাচ্ছি। আমার জন্য আপনি হচ্ছেন সাংবাদিক, অত্যন্ত প্রিয় সাংবাদিক, কিন্তু আমি জানি যে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়ানো, স্বৈরাচারের পতনের পর আমরা ১ বছর সময় পার করেছি, কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছিল অন্তত শাহেদ আলমের কাছ থেকে আরো অনেক আগে। সেটা দিয়ে শুরু করতে চাই, কত আগে এই স্বৈরাচার পতনের যুদ্ধটা শুরু হয়েছিল শাহেদ আলমের? ফার্স্ট অফ অল, গুড টু সিট উইথ ইউ ফারহানা। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি যদি বলি তাহলে ২০১৪ সালের নির্বাচন সেটি ছিল আমার জন্য একটি, এটাকে বলে টার্নিং পয়েন্ট। ১৪ সালের নির্বাচন হয়েছে ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার পরে, অব্যাহতি পরেই যে সরকারটা এসেছে তাদের হাত দিয়ে। তা ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কেন এসেছিল তো এই নির্বাচন ব্যবস্থার যে সবার অংশগ্রহণ এবং অসততা, ম্যানিপুলেশন, এগুলোর প্রেক্ষাপটে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে। সুতরাং অব্যাহত পরেই যে সরকারটা আসলো, তারাও আবার ওই একই পথে হাঁটবে, এটা আমরা মেনে নিতে পারিনি, আমি বিশেষত মেনে নিতে পারিনি। কিন্তু তখন যেহেতু চাপাচাপির মধ্যে ডিজিএফআই চাপ, সরকারের চাপ, গোয়েন্দাদের চাপ, তো এমনভাবে নির্বাচনটা কাভার করার চেষ্টা করলাম যে এটা মকারির একটা চূড়ান্ত উপস্থাপনা, সেটা আমি না হেসে কতভাবে উপস্থাপন করা যায়। আপনি যে প্রশ্নটা করছিলেন, মূলত তারপরেই ধরেন আমাকে আমার প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা করার স্কোপগুলো নষ্ট হয়ে যায়, নানান রকম চাপে এবং হুমকি তৈরি হয়। তো গণতন্ত্র এবং নির্বাচন প্রতিষ্ঠা, নির্বাচনের জন্য কাজ করার যে স্বপ্ন এবং আগ্রহ, সেটা ২০১৪ সাল থেকেই আমার শুরু হয়। তাহলে দেশ ছাড়ার কারণটা কি এটাই ছিল? মানে দেশ ছাড়ার কারণটা কি ছিল তাহলে? এটা নিয়ে আমি অনেকবার বলেছি, এবং আমি এখনো আই ডোন্ট ওয়ান্ট টু, এটাকে কি বলে, নিজেকে মানে ভিকটিম হিসেবে খুব সিম্প্যাথি অর্জন করতে চাই এরকম না। আমি আমার জায়গাগুলোতে সবসময় অনেস্ট থাকি। সেটা হলো, হ্যাঁ, আমার নামে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে ২০১৮ ইলেকশনকে কেন্দ্র করে, তারপরে। কিন্তু যখন আমি গেছি তখন আমাকে দীর্ঘ প্রায় ১ বছর অফ স্ক্রিনে রাখা হয়েছিল, মালিকপক্ষ চাপ দিয়ে, এবং তাদের উপর চাপ ছিল যে আমাকে যেভাবে হোক চাকরিচ্যুত করতে হবে। যুক্তরাষ্ট্রে না, এখানে, আচ্ছা, ঢাকায় চাকরিচ্যুত করতে হবে। চাকরিটা আমাদের দেশে মূলত যে কোনো সাংবাদিকের জন্য একটা সেফগার্ড হিসেবে চাকরি থাকে, যে আমি একটা প্রতিষ্ঠানে আছি, মানে আমার কোনো কিছু হলো, গুম হলো, কিংবা কেউ আমাকে আক্রমণ করলো, যেন আমার প্রাতিষ্ঠানিক একটা সাপোর্ট থাকে। তো চাকরিটা যখন খেয়ে ফেলা হয়, তখন আমার ওই সাপোর্টটাও নাই। সুতরাং তারা আমাকে ১ বছরের বেশি সময় ধরে অফিস স্ক্রিনে রাখলো, এবং আমার চাকরি যাবে, যে কোনো সময় আমার খেয়ে ফেলবে, এরকম একটা। এর বাইরে যেগুলো আনুষঙ্গিক চাপ তৈরি করা হতো, সেগুলা খুবই ভীতিকর ছিল। যেমন আমার সহকর্মী মনির হায়দারের গাড়িতে কোপ দিয়ে আঘাত করা হলো রাত্রে, নতুন গাড়িতে।
আমাকে আমার বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারী ধরে আমার পকেট থেকে টাকা পয়সা নিল না, কিন্তু প্রেস কার্ডটা ভেঙে ফেললো। আমার একটা ছোট্ট গাছের দোকান ছিল, এই গাছ বিক্রি করতাম। তো আমার মনে হতো যে কাস্টমার সে দাঁড়ায় দেখতেছে রাস্তার ধারে, কিন্তু আমার মনে হতো এক্ষুনি মনে হয় পিস্তল বের করে আমাকে গুলি করবে। সো এই ভীতিগুলো একটা যে সামগ্রিক চাপ, সেইটার প্রেক্ষিতে তখন আমার একটা ইন্টেলিজেন্স তরফ থেকে আমাকে জানানো হলো যে ইউ আর নট সেফ, ইউ শুড লিভ। এবং আমি মোটামুটি তখন যাই এটা। কিন্তু এটার জন্য যদি আপনি বলেন যে আওয়ামী লীগ আপনার ঘাড়ে লাঠি মেরেছিল কিনা কিংবা আপনাকে স্ট্যাপ করেছিল কিনা, আপনি তো আরও দেখতে পারতেন। হ্যাঁ, হয়তো বা দেখতে পারতাম, কিন্তু আমি যদি হারিয়ে যেতাম সাগর রুনুই কিংবা অন্যদের মতো, তাহলে আমি যেই লড়াই সংগ্রামটা করেছি এতদিন, সেটা হয়তো পারতাম না। এবং প্রচলিত গণমাধ্যমের বাইরেও যে নতুন মিডিয়া দিয়ে ন্যারেটিভ বয়ান তৈরি করা যায়, যেটার শুরুটা 2018 সালে আমরা করেছিলাম, সেইটা আজকের বাংলাদেশে তো প্রচলিত মাধ্যমের চেয়ে আপনারা অনেক স্ট্রং, নিউ মিডিয়া অনেক স্ট্রং। তো এটা তো একদিনে আসেনি, এটার জন্য দীর্ঘ লড়াই করা লাগছে। সেই লড়াইয়ের জায়গাটা হয়তো বা তৈরি হতো না, অথবা তৈরি হয়তো হতো, কিন্তু আমি মনে করি যে না, ওই লড়াইয়ের জায়গাগুলো তৈরি করে দেওয়ার ক্ষেত্রে হয়তো আমার কিছুটা অবদান আছে। আমরা দেখেছি যে অনেকেই এই অভ্যুত্থানের পেছনের নায়কদের বিভিন্ন সময় নানা আলাপ আলোচনা হয়, আসে অনেকের নাম, কিন্তু আমি কনস্ট্যান্টলি দেখেছি শাহেদ আলমকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে যে স্বৈরাচারতন্ত্রের যে চাপ, আমি বলি স্বৈরতন্ত্রের যে চাপ, সেটার সাথে ফাইট করে যেতে, সেটা লিখে বলে নানাভাবে। এটার পেছনের কারণটা কি কি ছিল, মানে কোন রাগ থেকে আসলে, বা কি দেখে আসলে? এটা আসলে কি আমি বলবো রাগ না, মানে আপনার যদি বুকের মধ্যে বাংলাদেশ থাকে এবং আপনি যদি রাষ্ট্রযন্ত্রকে যদি আপনি ভালোবাসেন, মানুষের প্রতি যদি আপনার কমিটমেন্ট থাকে, তাহলে এই লড়াইগুলো কাউকে না কাউকে চালিয়ে যেতে হয় এবং কেউ না কেউ এই দায়িত্ব নেয়। আমার স্ত্রী প্রায় সময় একটা কথা বলে, যেমন আমার যে বিদেশের যে সাফারিংয়ের যেগুলো হয়েছে আমার, এখন তো আমি মোটামুটি অর্থনৈতিকভাবে আরও 10 জনের মতো ভালো থাকি, কিন্তু এরম ছিল না। অনেক সময় গেছে যে আমার বাচ্চাদের জন্য দুধ কেনাও আমার জন্য কঠিন ছিল। $5 দিয়ে আমাদের ইউনিভার্সিটিতে তাকে একটা জামা কিনে দেওয়া আমার জন্য কঠিন ছিল। কিন্তু সেই সময়গুলোতে যখন আমার স্ত্রী ছিল পাশে, তো তার একটা কথা আমার প্রায় বলে যে ভালো হয়েছে যে তুমি চলে আসছো, না হলে দেশে থাকলে হয় তুমি কম্প্রোমাইজ করে এই ফ্লোর মধ্যে ঢুকে যেতে এবং তাতে হয়তো তুমি আত্মহত্যা করতা, অথবা তুমি গুমখুম কিছু একটা হয়ে যেতা। গণতন্ত্র খুব পেইনফুল জার্নি, এটা ট্রায়াল রান প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানে ইমিডিয়েট আউটকাম অনেক সময় আমাদের পক্ষে যায় না বলে যদি আপনি গলা টিপে হত্যা করেন কোনো সিস্টেমকে, কোনো প্রসেসকে, তাহলে এটার প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ফাইনেস্ট ডেমোক্রেসি না সেখানে, কিন্তু সেখানে কোনোদিন নির্বাচন হবে কিনা এই সংশয় মানুষের তৈরি হয় না। নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনকে হবে দেশে, এই সংশয় ভারতে তৈরি হয় না। কিন্তু আমাদের নির্বাচনের আগের দিন পর্যন্ত এই সংশয় থাকে যে নির্বাচনকে আদৌ হবে কেন, মানে আমরা এই সিস্টেমটা ডেভেলপ করতে পারিনি, আমরা এই পথে আগাইনি। সুতরাং 50 বছরও এটা হয়নি। কাউকে না কাউকে তো এদের এসবের জন্য কথা বলে যেতে হবে। আমি মনে করেছি যে আমার কথা বলে যাওয়াটাই শ্রেয়, এবং কতদিন বলতে পারবো জানি না, কিন্তু ওই ভাবনা থেকেই মূলত এই বিষয়ে কাজ করা। ঠিক কখন আপনার মনে হয়েছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে? মানে আমি আপনার অনেক লেখায় দেখেছি যে আর খুব বেশি সময় বাকি নেই, হ্যাঁ এটা হবেই নিশ্চিত। মানে যখন আসলে সম্ভাবনা কেউ দেখছিল না, তখন আমি শাহেদ আলমের অনেক স্ট্যাটাস দেখেছি যে হচ্ছেই। ঠিক মানে কি থেকে আপনার মনে হয়েছিল এটা হবেই? আমি বলার চেষ্টা করেছিলাম যে শেখ হাসিনার সামনে এখন রাস্তা, সেটা হলো তার নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে হবে, তাকে রাষ্ট্রকে ঠিক রেখে কিভাবে তার নিজের রাজনীতি বাঁচানো যায় সেই রাস্তা থেকে হাঁটতে হবে। সেইটা যদি তিনি হাঁটেন তাহলে তার নিরাপদ এক্সিট হবে ক্ষমতা থেকে, কারণ তিনি 2008 থেকে 2023 পর্যন্ত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে তিনি যেই পথে হেঁটেছিলেন,
এটার পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটা রাস্তা তিনি বেছে নিয়েছিলেন, যেটার কোনো এক্সিট রুট তিনি রাখেন নাই। এক্সিট রুট রাখেন নাই এই অর্থে যে তার সামনে ক্ষমতায় টিকে থাকাটাই কেবল একমাত্র রাস্তা, ক্ষমতার বাইরে বিরোধী দলের রাজনীতি করা তার জন্য রাস্তা তিনি রাখেন নাই। তো ওই সময় গণঅভ্যুত্থান না সেফ এক্সিট এই শিরোনামের আলোচনায় আমি বলেছিলাম যে শেখ হাসিনার সময় শেষ, তাকে যেতে হবে এখন, কিন্তু তাকে ভাবতে হবে যে তিনি সেফ এক্সিট নেবেন না গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন, না পালিয়ে যেতে হবে। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি কারোর পতন হয় তার রাজনীতিতে ব্যাক করার আর সুযোগ থাকে না। এই যে ধরুন 1 বছর আগে গণ অভ্যুত্থানটা বলাটা, হ্যাঁ, সো আমরা তো নানা রকম মেটিকুলাস ডিজাইনের কথা জানি, সেই জায়গায় পরে আসবো, সেখানে আপনি ছিলেন কি ছিলেন না, কিন্তু তার আগে একটু জানতে চাই এই যে 1 বছর আগে গণ অভ্যুত্থান শব্দটা বলা ঠিক কি করে বা কি দেখে আপনার মনে হচ্ছিল যে বাংলাদেশ একটা গণ অভ্যুত্থানের পথে হাঁটছে? কারণ হলো কি, একটা পুঞ্জীভূত ক্ষোভ দানাবাট ছিল নানানভাবে এবং একটা প্রজন্ম বড় হচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম। ওই সময় তো আমি বলছি যে একটা কারণ যে এটার বিশ্ব রাজনীতির 1 বছর আগে গণঅভ্যুত্থানের যে ধারণা সেটা আমি দিয়েছিলাম এই কারণে যে 18 নির্বাচন তো একটা লজ্জাজনক নির্বাচন ছিল, রাতের নির্বাচন। এখন 24-এর নির্বাচনটা 18 পর্যন্ত মানুষ সহ্য করেছে, 24-এর নির্বাচনটাও যদি লজ্জাজনক হয়, বিরোধী দলবিহীন হয়, তাহলে এইটার যে ক্ষোভ তৈরি হবে সেইটা বহন করার ক্ষমতা এই সরকারের নেই, অনেকগুলো কারণে নেই। যেটা হলো যে তার ইকোনমিক মিসম্যানেজমেন্ট ছিল, অর্থনৈতিক দুরবস্থা ছিল, আমরা শ্রীলঙ্কাতে দেখছিলাম যে কি হচ্ছে সেখানে। সো এই অনেকগুলো পারিপার্শ্বিক ঘটনা এবং কিছুটা ধরেন, আমি তো জ্যোতিষী না, কিন্তু আমি যে অ্যাজ এ অ্যাক্টিভিস্ট আমাকে তো কিছুটা উত্তেজিতও করতে হবে মানুষকে। আমি যখন আপনাকে বলবো যে আজকে আপনার সঠিকভাবে আপনি বাসায় যেতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কারণ আপনার রাস্তায় কি হচ্ছে আমি জানি, হয়তো আমি জানি না, কিন্তু আমি যদি এতটুকু করি আপনি যতটা সচেতন তার চেয়ে ডাবল সচেতন হয়ে যাবেন যে না ও কেন এভাবে বলল। সুতরাং আমার টার্গেটই তো ছিল শেখ হাসিনাকে দুর্বল করা, তার শক্তি কাঠামোকে প্রশ্নের মধ্যে ফেলা। সুতরাং আমি বলছি যে যুক্তরাষ্ট্র যখন বলছে তোমাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে, দ্যাটস মিনস ইয়োর গেম ইজ ওভার। কিন্তু যুক্তরাষ্ট্রই যে আমাদের গেম ওভার করেছে, শেখ হাসিনার গেম ওভার করেছে আমি মনে করি না। আপনি বলছিলেন কখন মনে হলো শেখ হাসিনা আর টিকবে না, সেটা তো আমি 1 বছর আগের কথা বলছি। এরপরে আবার নির্বাচন হলো, 24-এর নির্বাচন হলো, আমি চুপসে গেলাম, আমরা হতাশাগ্রস্ত হলাম। এই আদালতকে দিয়ে আবার এই এটা কি বলে কি কোটার ব্যবস্থা পুনর্বহালের যে প্রচেষ্টা এবং সেই প্রতিবাদে যখন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বুকে সরাসরি গুলি লাগলো, সেদিন অন্য অনেক বোদ্ধারা বলছেন যে এগুলো ভারতীয় এজেন্ডা, এটা সেটা, কিন্তু আমি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনা ছিল ডক্টর মিলন, তারপরে এরশাদের রেজিম টেকে নাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদ মারা গিয়েছে এবং ওই দিন আরো 5 জন মারা গিয়েছে। এই দাবানল তো শেখ হাসিনা থামাতে পারবে না। পরে অনেকবার চেষ্টা করেছে থামানোর জন্য, কিন্তু ওই দিনই আমি প্রথম আলোচনা করি যে এর ফল আসবে। আমি আবার 100% বলি নাই শেখ হাসিনা এটাতে পড়ে যাবে, কিন্তু আমি বলছি যে এইটা বৃথা যাবে না, কারণ দিস ইজ রেয়ার, এইটা হয় নাই আমাদের ইতিহাসে। এর আগে হয়েছে সর্বশেষ ডক্টর মিলন, মানে 90-এ। সো আমি দেখতে পাচ্ছিলাম যে 18 সাল থেকে সে ক্ষোভের যে দাবানল, পুঞ্জীভূত ক্ষোভ, বিশ্ব মোড়লদের এই সরকারের প্রতি অনাস্থা, শ্রীলঙ্কার এক্সাম্পল, সবকিছু মিলে আমার মনে হয়েছে দিস ইজ দ্য টাইম। এরপর এই বিদ্রোহ দমন করতে যেদিন শেখ হাসিনা কারফিউ দিয়ে আর্মি নামানোর সিদ্ধান্ত নিলেন, তখন আমি বললাম যে উই আর অন দ্য লাস্ট ফেজ অফ দ্য গেম। একবার যদি আমি আর্মির ট্যাঙ্কের উপর উঠতে পারি তাহলে আমি আমার ভয় ভেঙে গেছে এবং আমাকে আর পরাজিত করার কেউ নাই। সো দিস ইজ অনলি টার্গেট যে আর্মির ট্যাঙ্কের উপর উঠতে হবে। ওয়ান্স তুমি উঠবা, গেম ইজ ওভার। সেটাই হয়েছে। আমি বলছি আমার মনে পড়তেছে, কিন্তু এর পেছনে মেটিকুলাস ডিজাইন ছিল না কিছু? 1 বছর আগে শাহেদ আলম বলছে যে গণ অভ্যুত্থানের কথা, আমরা জানি একটা মেটিকুলাস ডিজাইনের কথা। সো ডিজাইনটা আসলে কি ছিল, কারা ছিল এই ডিজাইন? ওকে, ডিজাইন, মেটিকুলাস ডিজাইন শব্দটা আসছে, এটা আমি বলবো যে আমাদের মুরব্বী ডক্টর ইউনূসের অপরিপক্ক রাজনৈতিক প্রজ্ঞা থেকে।
সে রাজনীতিবিদ না। আমি সবসময় বলছি সে খুব ভালো ব্যবসায়ী, বাট রাজনীতি বুঝে না সে, রাষ্ট্র বুঝে না সে। এবং ব্যবসায়ীরা কোনোদিন রাষ্ট্র নিয়ে চিন্তাও করে নাই, মানে চিন্তা করা তাদের কাজ না। চিন্তা করলে, কারণ তার সব সরকারের সাথে মিলেমিশে তাকে চলতে হয়, সব রাজনৈতিক মতাদর্শের মধ্য থেকেও নিজের কাজটা কিভাবে আগায় নিয়ে যাওয়া যায় সেজন্য তাকে খুব চুপ থেকে কাজ করতে হয়। সেজন্য ডক্টর ইউনূস আমাদের 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে কোনোদিন একদিনের জন্য তার বিদেশি বন্ধুদেরকে বলেননি যে বাংলাদেশের গণতন্ত্র ইজ স্টেক, এখানে নজর দাও। নো, বললে তার ব্যবসার সমস্যা হবে, তার কাজের সমস্যা হবে। স্টিল আমি তো অ্যাক্টিভিস্ট হইলেও আমার তো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ব্যবসা চালাই। ডক্টর ইউনূস তিনি রাষ্ট্র বোঝেন না, রাজনীতি বোঝেন না, এটা তার রাজনৈতিক অপরিপক্কতার কারণে মেটিকুলাস ডিজাইন শব্দটা তিনি বলে ফেলেছিলেন। কিন্তু আমি মনে করি না কোনোভাবেই যে শেখ হাসিনার পতন এবং এই যে বাংলাদেশের গণঅভ্যুত্থান এটা মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ। একটা জায়গায় হয়তো এটার আপনারা বলতে পারেন যে শেখ হাসিনা পতনের শব্দটা কিংবা গন্ধটা আমরা ততদিন পর্যন্ত পাই নাই যতদিন না পর্যন্ত যুক্তরাষ্ট্র ভিসা নীতির ঘোষণা দিছে। তখন আপনাদের অনেকেই বিশ্বাস করেন নাই, কিন্তু আমাদের মনে হয়েছে দিস ইজ এ সিগন্যাল। বাংলাদেশে যেসব অপর স্টেক হোল্ডার আছে তাদেরকে জেগে ওঠার জন্য বলা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র কি এই পুরা আন্দোলন সংগ্রাম এটা সেটা আমরা তো এটাও দেখেছি, মেটিকুলাস ডিজাইন যদি বলেন, বললেও ভিসা নীতি অ্যাপ্লাই করবে যারা নির্বাচন ভণ্ডুলের সাথে সংশ্লিষ্ট। নির্বাচন আওয়ামী লীগ করে ফেললো বিরোধী দলবিহীন সারাই, মানে ডামি ইলেকশন করে ফেললো। এরপরে আমরা দেখলাম শামীম ওসমান গলা ফুলিয়ে যুক্তরাষ্ট্রে ঘোরাফেরা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘোরাফেরা করছে। কই ভিসা নীতি তো তারা প্রয়োগ করে নাই। সো আমি যদিও বলি যে এটি একটা ইন্ডিকেশন ছিল যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করার পর যে এই সরকার স্টেবল হবে না, কিন্তু তারাও তো সেই জায়গায় স্টে করে নাই। বরঞ্চ আমরা দেখেছি কি শেখ হাসিনার এই সরকারকে তারা অভিনন্দন জানিয়ে এই সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত হলো। এখন এর পরে কি এই যে বিভিন্ন যেসব আন্দোলন সংগ্রাম হলো এগুলোর পেছনে ইন্ধন দিয়েছে যুক্তরাষ্ট্র, টাকা পয়সা দিয়েছে, টেকনোলজিক্যাল সহায়তা দিয়েছে, ডক্টর ইউনূসকে দিয়ে কাজ করিয়েছে। এটা নিয়ে ধরেন আওয়ামী লীগ এবং অন্যদের ভাবনা আছে যে ওই মেটিকুলাস ডিজাইন শব্দটা থেকে তারা এটা অ্যালাই করে। কিন্তু টু বি অনেস্ট, ধরেন আমি তো এই যোগাযোগের কোনো কিছু আমার কাছে আসেনি এই দীর্ঘ সংগ্রামে, বরঞ্চ 4-5 তারিখ 4 আগস্ট রাত্রেও আমরা যখন জুম মিটিংয়ে হই আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই। আমরা ওই যে একটা শব্দ আপনারা জানেন না যে 5 তারিখের মার্চের স্যাটেলাইট থেকে মনিটর করা হবে কোথায় কোথায় গুলি, ইট ইজ এ কমপ্লিট বোগাস আইডিয়া জেনারেটেড বাই ফিউ পিপল অ্যামং আস, যে আমরা যদি এইটা বলি জুম মিটিংয়ে সিদ্ধান্ত নেই যে সরকার তো ম্যাসাকার করবে, এই ম্যাসাকারটা আমাদের ঠেকাইতে হবে। সুতরাং আমরা যদি এইটা বলি যে এইটা ইন্টারস্টেলার কিংবা ইয়ে থেকে আমরা মনিটর করব, তাহলে সরকার অ্যাটলিস্ট সরাসরি গুলি করার ভয়টা পাবে। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন যদি হবে এবং আমি যদি এটার পার্ট হই, আমার কাছে তো বার্তা আসবে যে এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে, এটার পরে। বরঞ্চ আমি নিজে দায়িত্ব নিয়ে অনেক কিছু বলেছি, যেমন 3 তারিখে মনে হয় আমি আজ দ্য ফার্স্ট ম্যান আমি ব্রেকিং দিলাম যে জনতার উপর গুলি করবে না সেনাবাহিনী, দরবার ভবনের সিদ্ধান্ত। আসলে তো জনতার উপরে গুলি করেনি, কিংবা 5 তারিখে গুলি করেছেও, কিন্তু আমি কেন এটা বললাম এই কারণে আমার মনে হয়েছে যে এত লক্ষ মানুষ যখন রাস্তায় নামছে এবং তাদেরকে যদি একটা বার্তা আমি দিতে পারি যে আর্মি গুলি করবে না, আর আমার উদ্দেশ্যে যেহেতু ট্যাঙ্কের উপরে উঠতে হবে, সুতরাং এটাই সময় মানুষের ভেতরে ওই জোরটা দেয়া যে হ্যাঁ করবে না, তুমি জাস্ট বাইরে আসো, সেটাই বলছি এক্স্যাক্টলি। কিন্তু আর্মি কি কোনো ব্রিফিংয়ে বলছে যে আমরা গুলি করব না? টেলিভিশনের গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা গুলি করব না। আমার কাছে মিটিং এর পর আমার এক আত্মীয় 3টা পয়েন্ট ধরে আমাকে লিখে পাঠায় যে আর্মির মিটিংয়ে এই 3টা কি, তার এক বন্ধু মেজর জেনারেল ওই মিটিংয়ে ছিল, তাকে লিখে পাঠাইছে। তো এখন একজন বললেই কি আমি এটা লিখতে পারি? শাহেদ আলম, এবং তখন এত সেন্সিটিভ সময় আমার একটা কথাতে লক্ষ মানুষ, হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। আমি সাথে সাথে জুলকার সাহেবকে টেক্সট করলাম যে আমার কাছে 3টা পয়েন্ট আসছে, আপনি একটু ভেরিফাই করেন, আপনার তো ভিতরে ইনফরমেশন বেশি। আমাকে বলল শাহেদ ভাই আমি জানাচ্ছি।
উনি যখন ফোন করলেন আমাকে বললেন যে আসলে এক্স্যাক্টলি এটা না, কিন্তু আর্মির চিফ যখন ঢুকলেন উনি বললেন যে এত বেশি কাদালে উড়াল দেব আকাশে একটা গান গেয়েছেন, এবং উনি একটু রিল্যাক্টেন্ট সবকিছু নিয়ে উনি সব প্রপোজাল নিয়ে কথা বলবেন প্রাইম মিনিস্টারের সাথে, বাট আপনার এটার সাথে আমার মেলে নাই। মেটিকুলাস ডিজাইন হলে আমরা তো জানবো, আমি তো জানবো, বরঞ্চ এই যে আর্মি গুলি করবে না জনতার উপরে, এটা তো টেলিভিশনের ব্রেকিং ছিল না, এটা আমাদের ব্রেকিং ছিল, আমার ব্যক্তিগত ব্রেকিং ছিল। আমি কেন এই ব্রেকিংটা দিলাম? ওই যে আমাকে ট্যাঙ্কের উপরে উঠতে হবে, এবং আমি একটা ইন্ডিকেশন পেয়েছি দরবারে এরকম একটা আলোচনা হয়েছে এবং একটা সিদ্ধান্ত হয়েছে যে আর্মি জনতার সাথে সরাসরি বিরোধে যাবে না, কিন্তু আমার কাছে এই সংবাদটা দিতে হলে আমাকে 3টা সোর্স থেকে কনফার্ম করতে হবে। আমার জার্নালিস্টিক এথিক্সে বলে আর্মি জনতার উপর গুলি করবে না, এটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে গেল সব জায়গায়, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট, যে আর্মি যদি গুলি না করে তাহলে আমরা তো যা চাই তাই করতে পারবো। এবং আমরা সেই স্রোত নামতে দেখলাম, মানে আমি যে স্টেশনে ছিলাম সেখানে আসলে বাইরের দুনিয়া দেখা বন্ধ ছিল। আমি কেন এই গল্পটা করছি? নট টু টেক ক্রেডিট, আমি বলছি যে মেটিকুলাস ডিজাইন যদি হবে তাহলে তো আমার কাছে এই তথ্য আসবে কে শাহেদ ভাই আপনি এটা ছড়িয়ে দেন, কিংবা আপনি এটা বলেন, এরপরে এটা হবে, এরপরে ওটা হবে। নো, আমরা ডিসিশন নিছি যে কিভাবে এই স্রোত মোবিলাইজ করব আমরা। আচ্ছা, তাহলে এই যে একটা প্রশ্ন শাহেদ আলম, সেটা হচ্ছে যে মেটিকুলাস ডিজাইন ছিল না। আপনি বলছেন যে এখনকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে মূলত ব্যবসায়ী, তার মধ্যে দেশপ্রেম কম, তিনি কথা বলেন। সো ওয়াই ইউ চুজ দিস পারসন এজ এ চিফ অ্যাডভাইজার? না, এটা আমি সত্যি কথা বলতে কি, মানে জানেন শেখ হাসিনার পতন হবে, বাট শেখ হাসিনার পতন হওয়ার পর রাষ্ট্র কি হবে, কিংবা আপনি পতন আশা করছেন, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেন, বিড়ালটা হঠাৎ করে যখন পড়ে গেল এরপরে আপনি কি করবেন? সৎকার করবেন না ঘন্টাটা খুলবেন নাকি? এটা একটা বিহব্বল পরিস্থিতি আমাদের তৈরি হলো, এবং সেই জায়গাগুলোতে আমরা ডিসিশন মেকিংয়ে ছিলাম না, সঙ্গত কারণেই ছিলাম না। একবার যখন এই ঘটনাগুলো ঘটে গিয়েছে তখন এইটার চেইনটা, লাটাইটা চলে গেল যারা ছাত্র নেতারা এবং ডক্টর আসিফ নজরুল সহ কিছু গ্রাউন্ডে যারা নেতৃত্ব দিয়েছে। সেখানেও আমরা দেখেছি নানান রকম বিভাজন ছিল, যেমন শিক্ষক নেটওয়ার্ক একটা স্টেক নেওয়ার চেষ্টা করেছে, সেটা তারা পায় নাই। রাজনৈতিক দলগুলো স্টেক নেওয়ার চেষ্টা করেছে, সেটা তারা পায় নাই। আবার রাজনৈতিক দল এবং আসিফ নজরুল ওনারা যেই দিকে আগাচ্ছেন সেগুলো ছাত্ররা, সমন্বয়করা মনে করছে আমাদেরকে সাইড করা হয়েছে। সো ওই জায়গাতে আমাদের আর ওয়ান্স দ্য লেড ইজ ডাউন, আমাদের তখন আর খুব বেশি, মানে সরকার গঠন প্রক্রিয়ায় আমাদের খুব বেশি ছিল না। সেইখানে ডক্টর ইউনূস চলে এসেছেন, এবং ওই সময় ডক্টর ইউনূস আসাটাই তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ওই রকম একটা অস্বস্তিকর এবং আনস্টেবল সময়ে অন্য কেউ আসলে হয়তো এভাবে ট্যাকেল দিতে পারতেন না। হয়তো আমরা যেটা প্রত্যাশা করি তার কাছ থেকে সেইটা তিনি ডেলিভার করতে পারছেন না, কিন্তু ওই সময় উনি পারফেক্ট ছিলেন। এবং সাধারণ একদম তৃণমূল পর্যায়ে মানুষের যে বিশ্বাস, আস্থার যে জায়গাটা, সেটা ওনার প্রতি আসলে মানুষের ছিল, নানা কারণেই ছিল। এবার একটু শেখ হাসিনার জায়গাটাতে আসে, যে শেখ হাসিনা তো চলে গিয়েছেন, তার ভূত বলা যেতে পারে যে নেমে গেছে আমাদের ঘাট থেকে। আওয়ামী লীগের ভূত কি বাংলাদেশের কাছ থেকে নেমেছে? না, আমি সেটা মনে করি না। মনে করি না এই কারণে যে ইমাম দুশ্চরিত্র হলে ধর্মবিশ্বাস মিথ্যা হয় না। ব্যক্তি কারোর অন্যায়ের কারণে পুরা একটা 15-20% মানুষের রাজনৈতিক বিশ্বাস মুছে যায় না। তো সেই কারণে আমি মনে করি যে ধরেন এখানে শুধু কি ইমাম দুশ্চরিত্র ছিলেন তা তো না, আমি ধরেই নেই ইমাম দুশ্চরিত্র। 15 বছর ধরে যে একজনের শাসনেই চলেছে, বাকি আরো মানে হাজার হাজার নেতাকর্মীদের যে দাপট আমরা দেখেছি, সেটা কি মিথ্যা? না, সেটা মিথ্যা না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আওয়ামী গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র, সেটা তো আমরা পরাস্ত করেছি। একটা হলো যে আওয়ামী মতাদর্শ, আর একটা হলো আওয়ামী গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র। তা আওয়ামী গুন্ডাতন্ত্র, মাদার অফ গুনস, মাফিয়াতন্ত্র, এগুলোকে আমরা পরাস্ত করেছি। গডমাদার ইজ গন। আপনি তো এটা বলতে পারবেন না যে বাংলাদেশের অন্তত 3.5 কোটি আওয়ামী কর্মী সমর্থকের মধ্যে 3.5 কোটি অপরাধী। 3.5 কোটি আওয়ামী সমর্থকের মধ্যে আমি বলবো যে একেবারে টপ নচ 350 মানুষ খাতারনাক। এইটাকে যদি আপনি সেকেন্ড ফেরিতে নেন তাহলে 3,500 মানুষ সেকেন্ড লেয়ারে, আপনি যদি থার্ড লেয়ারে নেন তাহলে আমি বলবো
30,000 থেকে 50,000 মানুষ, এর বেশি তো হওয়ার কথা না, তাই না? তো আপনি 50,000 মানুষ বাদ দেন, কিন্তু 3 কোটি মানুষের মধ্যে 50,000 বাদ দিলে তো আরো 3 কোটিই থাকে। তো 3 কোটি মানুষের রাজনৈতিক বিশ্বাস, আমি মনে করি, বলেছি এর আগে যে আওয়ামী অনেকটা কাল্ট পলিটিক্স তারা মনে করে, এবং কাল্ট পলিটিক্সের বিষয় কেমন হয় যে মানে মোটা দাগে যে শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের যে দায়বদ্ধতা এবং আনুগত্য, ৭১-এর মুক্তিযুদ্ধে দলটির নেতৃত্বের দেওয়ার কারণে তাদের যে বায়াসনেস কিংবা তাদের যে প্রাউডনেস এবং তাদের যে ভালোবাসার যে জায়গা, এটা হলো আওয়ামী রাজনীতি। কিন্তু সেইটার রাজনীতিটা সেই জায়গাটাতে আমি বলছি মাদার অফ গুনস, মানে এইটাকে কেন্দ্র করে, আবেগকে কেন্দ্র করে আমরাই সেরা, বাকি সব দেশে অগ্রহণযোগ্য। হিটলারের যে জার্মান রক্তের যে বয়ান, যে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারাই কেবল এই দেশটার মালিকের, বাদ বাকি কারোর এই মালিকানা নেই, সেই জায়গায় যিনি মতদর্শ ধারণ করতেন তিনি চলে গিয়েছেন। কিন্তু তার এই যে বিশাল মানুষ, আমি তো এই পুরো বিশাল জনগোষ্ঠীকে বলতে পারি না, এদেরকে নিয়ে চলে গেছেন, তাই না? তো যতদিন পর্যন্ত আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল সুরক্ষিত থাকবে, মানে পলিটিক্যাল ক্যাপিটালগুলো ভালো থাকবে। আমি বলি আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল 3টা। একটা হলো ৭১-এর সুরক্ষা, ৭১-এর পিতৃত্বের দাবিদার, আর একটা হলো যে সংখ্যালঘুদের নিরাপত্তার, এটাকে কি বলে, গার্ডিয়ান, আর একটা হলো সাংস্কৃতিক স্বাধীনতা। সংস্কৃতি বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের বাঙালি সংস্কৃতি, শিল্প, আমাদের যে কালচার, কৃষ্টি, হ্যাঁ, সংস্কৃতি দুটি আছে, ইসলামী সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি আছে, বাংলাদেশি সংস্কৃতি আছে। সো আমি ইসলামী সংস্কৃতির কথা বলছি না। এই 3টি জায়গা হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল, তার রাজনীতির ক্যাপিটাল। এই 3টি জায়গা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, আওয়ামী বিহীন মাদার অফ গুনসকে ছাড়াই যদি আমরা এই 3টা জিনিসের সুরক্ষা দিতে পারি, তাহলে মাদার অফ গুনের অর্থাৎ গড মাদারের এই বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগের আছে, এবং আপনি মনে করেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে? অবশ্যই আছে, কিন্তু সেটা আমি মনে করি না যে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় তারা আর যেতে পারবে আগামী 20-25 বছরে। কিন্তু অনেকে তো বলছেন যে খুব বেশি দূরে না, এইটার কোনো হিসাবেই আপনি এটা পাবেন না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না, অন্তত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো। নেতৃত্বের বদল, যেটা একটা আলাপ আমরা শুনতে পাই, এবং শেখ হাসিনা আওয়ামী লীগ যে যাবে না রাষ্ট্র ক্ষমতায় কিংবা নেতৃত্বে যাবে না, এটার কারণ শেখ হাসিনা নিজেই। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতে ছাড়া অন্য কারোর হাতে দেবেন না, বুঝছেন? কমপ্লেক্স ইস্যুস। কিন্তু আমরা গত 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখলাম যে এই ধরনের খুব পরিষ্কার করে না আসলেও এই এসেন্সটা এসছে যে হয়তো আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসতে পারে। এটা বলছে, এটা বলার প্রেক্ষিতেই তো তখন যতবার এই আলোচনাটা আসছে, শেখ হাসিনা নড়েচড়ে বসছেন। কারণ শেখ হাসিনা তার এবং তার পরিবারের বাইরে কারোর হাতে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেবেন না, এবং তার জনগোষ্ঠীকে কখনোই এই মর্মে সমর্থন দেবেন না। এই একটা কারণেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। বিষয়টা জটিল, কিন্তু আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনা অন্য কারোর আওয়ামী লীগের নেতা হতে দিবেন না। যেহেতু অন্য কেউ আওয়ামী লীগের নেতা হবে না, সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কেউ ক্ষমতায় আসবে না। বিষয়টা খুব ইন্টাররিলেটেড, মানে একদম পাজল মিলানোর মতো, একদম ইন্টাররিলেটেড। শেখ হাসিনা নেতৃত্ব ছাড়বেন না, যেহেতু নেতৃত্ব ছাড়বেন না, তাই আওয়ামী লীগের আসলে কোনো ভবিষ্যৎ নাই। এক্স্যাক্টলি। কেন আপনি আমাকে প্রশ্ন করেন? কেন? কারণ হলো বাংলাদেশে এটা খুব রেয়ার ফেনোমেনন যে গণ অভ্যুত্থানে একটা দল তার গাট্টি বাট্টি নিয়ে পালিয়ে যেতে পারে। সেটা হয়েছে, শেখ হাসিনা করেছে। এখন আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনাকে লিডারশিপে রেখে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে তার 2টা রাস্তা আছে, ওই একই, গণ অভ্যুত্থান অথবা সেফ রিটার্ন, রাইট? সেফ রিটার্নটা কি? সেফ রিটার্ন হল, আমি যেটা বলছিলাম, সেফ এক্সিট অথবা গণ অভ্যুত্থান। এখন আওয়ামী লীগকে ফিরতে হলে তার সেফ রিটার্ন অথবা গণ অভ্যুত্থান, 2টার একটা হতে হবে। সেফ রিটার্নটা কি? সেফ রিটার্ন হচ্ছে তাকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা আসতে হবে, পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে হবে। তা একটা দলের দলীয় প্রধান নেই,
কাঠামো নেই, রাজনীতি করার লোক নেই। শুধু তাই না, এবং এর মধ্যে দিয়ে আরো অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যেমন জুলাই সনদ, ঐক্যমত কমিশন, অনেকগুলো ভার্ডিক্ট। তাই এগুলো নাকে খত দিয়ে তাকে এই সিস্টেম মেনে, জুলাই সনদ মেনে, 24-এর গণঅভ্যুত্থান মেনে তাকে এই সিস্টেমেটিক পার্লামেন্টারি বিচারের মুখোমুখি হয়ে এবং বিচারের মুখোমুখি হলেই তার ফাঁসির রায়টাও কার্যকর হয়ে তারপর তাকে ইলেকশন করতে হবে। আমি যদি বলি, যেহেতু আমাদের তাজুল ইসলাম আছেন ওখানে, সুতরাং আমি বলছি যে সেফ রিটার্নের জায়গা হচ্ছে রাস্তাটা এইটা। আর এইটা যদি আপনি না নেন, তাহলে যেটা নেজু মজুমদার বলেছেন, আমাদের সশস্ত্র সংগ্রাম করে প্রস্তুতি নিতে হবে। তো ওটা হলো গণ অভ্যুত্থান। এখন গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনি যদি আসতে চান, তাহলে রাস্তা হলো 5 আগস্ট। যত লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, ঠিক তত সমপরিমাণ অথবা দ্বিগুণ মানুষকে শেখ হাসিনার জন্য রাস্তায় নামতে হবে। নেমে এই রাষ্ট্রের সকল ব্যবস্থাপনা এবং সবকিছুকে তছনছ করতে হবে। সেটা কি আপনি আগামী 5 বছরে অন্তত আওয়ামী লীগের পক্ষে দেখেন কিনা? সেই 3 কোটি মানুষ যে হিসাবে ছিল, সেই 3 কোটি মানুষ নামবে না। না, কারণ হলো 3 কোটি মানুষ, আপনি আওয়ামী সমর্থনের কথা বলছেন, এই 3 কোটি মানুষ এবারে নির্বাচনের মধ্য দিয়ে তারা অন্যান্য পলিটিক্যাল প্ল্যাটফর্মের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেবে। এবং বাংলাদেশ যেহেতু একটা দীর্ঘমেয়াদী নির্বাচনবিহীন ব্যবস্থার মধ্যে ছিল, নির্বাচিত সরকার যখন আসবে একটা বড় অংশ বিএনপির সাথে অ্যালাইন্ড হবে। এরই মধ্যে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা হচ্ছে মাঠে ঘাটে গ্রামে, আমি দেখেছি। কিছু অংশ জামাতের সাথে অ্যালাইন্ড হচ্ছে, এবং এনসিপি নতুন দল, তারা তাদের কে এই মূল ধারায় নেওয়ার চেষ্টা করছে। এভাবে যাবে হয়তো আরো 15-20 বছর যাবে। এবং ঠিক জামাত যে প্রক্রিয়ায় রাজনীতিটা করেছে, গুপ্ত সুপ্ত অবস্থায় নাম বদলে, আওয়ামী লীগের এই কর্মী সমর্থকদেরকেও এই গুপ্ত সুপ্ত অবস্থায় পলিটিক্যাল প্রসেসে থাকতে হবে। 15-20 বছর পরে যদি আপনি আওয়ামী লীগ আবার ফিরতে পারে, শেখ হাসিনা কি বেঁচে থাকবেন ততদিন? গত আগস্ট একবার এসেছিলেন আমাদের সেই অভ্যুত্থানের পরপর। তখন আপনি যে বাংলাদেশ দেখেছিলেন আর এখন যে বাংলাদেশ দেখেছেন, কারণ যেহেতু আপনি অভ্যুত্থানের নায়কদের একজন, একটা আশা নিয়ে এসেছিলেন, সেই স্বপ্নটা আমি অনেকের মধ্যে দেখেছি। তখন 1 বছর পরে বা 1.5 বছর পরে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, কতখানি অ্যাচিভ করলো এই বাংলাদেশ? তো আমাদের 5 আগস্ট একটা সুনামি হয়েছে রাজনৈতিক মহলে। 17 বছরের একটা সিস্টেমেটিক মাফিয়া শাসনকে আমরা অস্বীকার করেছি। সুতরাং ভাঙচুর হয়েছে, সিস্টেমের গ্যাঞ্জাম হয়েছে, এখন বিদ্যুতের সুইচ কাজ করছে না, গাড়ির স্টার্ট নিচ্ছে না, এরপরে নিচতলায় পানি জমে আছে, নানান রকম অস্বস্তি আছে আমাদের। তো সেগুলো মোটামুটি পরিচ্ছন্ন করার কাজ চলছে, এবং সেটা করতে যে কিছু বিষয় তো আছে, অস্বস্তি আছে, দীর্ঘমেয়াদী নন ফাংশনের একটা অবস্থা তৈরি হয়েছে। যেমন গাড়িটা যে আর স্টার্ট নেবে কিনা সেটাও একটা প্রশ্ন তৈরি হয়েছে। নিচতলাটা যে পানি ঢুকলো সুনামিতে, এবং এটা রিপেয়ার করা যাবে কিনা সেই প্রশ্নটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের, মানে আমি রূপক অর্থে বলছি, কিন্তু আমাদের তো প্রচেষ্টা হলো যে ঠিক আছে, যদি নিচতলা রিপেয়ার না করা যায়, আমরা এক্সটেনশন করব, কিংবা আরও কিভাবে বসবাসের সুযোগ্য করা যায় সেটা করব। এখন ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের অনেক চাওয়া ছিল। হ্যাঁ, আমরা যে সংস্কার করি, কিন্তু সংস্কার শব্দগুলো কেবলই রাজনৈতিক নির্বাচন ব্যবস্থা এবং পলিটিক্যাল পার্টিকে চেপে ধরার একটা সংস্কার বললে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। একটা সরকার, যেই পলিটিক্যাল সরকার, তার পপুলিজমকে পাত্তা দিয়ে চলতে হয়, জনরায়কে পাত্তা দিয়ে চলতে হয়। নন পলিটিক্যাল সরকারের সুবিধা হলো যে তারা অনেক নন আনপপুলার ডিসিশন তারা নিতে পারেন, যদি তাদের রাজনৈতিক অভিলাষ না থাকে যে আমরা রাষ্ট্র ঠিক করব। অনেক কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারেন। ডক্টর ইউনূস সেরকম সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি নেন নাই। বরঞ্চ তাদের মাঝখানে যে রাজনৈতিক অভিলাষ তৈরি হলো দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার, তার প্রেক্ষিতে তারা অনেক পপুলার সিদ্ধান্ত নিতে পারলেন, এবং যেমন যে কারণে মবকে তারা বললেন যে জনগণের ক্ষোভের পপুলার সিদ্ধান্ত নিতে পারলেন, নাকি পপুলার সিদ্ধান্ত মানে জনগণের কাছে যেভাবে পপুলার হতেন সেই সিদ্ধান্ত ওনারা নিতে পারলেন না, ওরা পলিটিক্যাল পেরিফেরিতে যেভাবে পপুলার হবেন সেই সিদ্ধান্ত। সেটাই বললাম, যেহেতু তাদের রাজনৈতিক অভিলাষ তৈরি হলো, সুতরাং তারা
রাষ্ট্রের জন্য প্রয়োজন এমন অনেক বিষয়কে বাদ দিয়ে কিভাবে জনসমর্থন তাদের সাথে থাকে সেই জায়গাতে মনোযোগ দিতে যে রাষ্ট্রকে এমনভাবে মানে ওই যে আমি বললাম যে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, নিচতলায় পানি জমে গেছে। হ্যাঁ, আমাদের এই রাষ্ট্র অনেক বেশি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের রাজত্ব এবং তাদের প্রাধান্য অনেক বেশি দেখা যায়। আমি বলছি না তাদের অধিকার অস্বীকার করার পক্ষে আমি না, কিন্তু রাষ্ট্র তো একটা ব্যালেন্স জায়গা। রাষ্ট্র সবসময় সেকুলার থাকবে, আর সবই কি অধিকার হয় কিনা। আমি ধার্মিক থাকবো, ব্যক্তি সাহেব ধার্মিক থাকবে, কিন্তু রাষ্ট্র সেকুলার থাকবে। সেই জায়গায় আমরা দেখছি রাষ্ট্র ধার্মিক হয়ে গিয়েছে অনেক জায়গায়। হ্যাঁ, এইটা হলো আমাদের রাষ্ট্র ধার্মিক হয়ে যাচ্ছে, রাষ্ট্র অনেক সিদ্ধান্ত নিতে যে ভুল করছে। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে ঐক্যমত্য কমিশন থেকে একটি সিদ্ধান্ত এসেছে, সেটা প্রধান উপদেষ্টার কাছ থেকেই, যে ঐক্যমত্য কমিশন নিয়ে একটা 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, যে ঐক্যমত্য কমিশন নিয়ে সবগুলো রাজনৈতিক দলকে একমতে আসতে হবে। 7 দিনের যে সময় দেওয়া হয়েছে, তারা যদি 7 দিনের মধ্যে এক ছাতা তলে আসতে পারেন সিদ্ধান্তের ক্ষেত্রে, তাহলে ভালো, না হলে সরকার অন্য চিন্তা করবে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যেটা 9 মাসে আসলে ঐক্যমত্য কমিশন পারলো না, সেটা 7 দিনে আসলে কিভাবে সম্ভব? রাজনৈতিক দলগুলোকে একসাথে আনা, মানে এই সুপারফিশিয়াল কথাটা কিভাবে আসে আসলে? এবং এই শ্রদ্ধারেই বলছি ওনাদের প্রতি। এবং এই 7 দিন এমন 7 দিন যে 7 দিন ঐক্যমত্য কমিশনের প্রধান 2 ব্যক্তি যারা দেশের বাইরে, হ্যাঁ, নিশ্চয়ই ভিতরে ভিতরে হয়তো কোনো যোগাযোগ কেউ করছে কিংবা কেউ না কেউ করছে। আমার মনে হয় সরকার সিদ্ধান্ত নিয়েই রেখেছে। রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরে কোনো আলাপ আলোচনা করেছে বলে 7 দিনের মধ্যে 2 দিন পার হয়ে গেছে, আমার কাছে আসে না হিসাব। এই সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে এবং সরকার এই সিদ্ধান্ত দিবে। যেই সিদ্ধান্ত দিবে সেটি এটাকে কি বলে, একটা তো বিষয়, দলগুলো নির্বাচনমুখী, প্রত্যেকটা 3টা দলই নির্বাচনমুখী এখন। সুতরাং নির্বাচনকে বিলম্বিত করে, ভুলুণ্ঠিত করে এমন কোনো সিদ্ধান্ত সরকার দেবে বলে আমি মনে করি না। এবং এটা দিয়ে যে তারা যে খুব মানে ধরেন রাজনৈতিক দলগুলো নির্বাচন বিমুখ হবে অথবা বিএনপি খুব বেশি বিকায়দায় পড়ে যাবে, এ ধরনের সিদ্ধান্ত দিয়ে যে তারা খুব ওয়াইজ কাজ করবেন কিংবা দেওয়ার জন্য সিদ্ধান্ত আসতে পারে মনে হয় না। সিদ্ধান্ত 3টা জায়গায় তো আটকে আছে। একটা হলো যে গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে। আগে বলতে জামাত বলছে নভেম্বরের মধ্যে হতে হবে। আমি তো বলছি যে নির্বাচন যেখানে ডাকসু কিংবা রাকসু ইলেকশনে অমোচনীয় কালই তারা ব্যবস্থা করতে পারেনি 8,000-10,000 ছাত্রের জন্য, আর বাংলাদেশে 18 কোটি মানুষ একটা গণভোটে ভোট দিবে, এটা তো একটা প্রস্তুতি আছে। এটা তো মামার বাড়ির আবদার না। নির্বাচন কমিশন কি 1 মাসের মধ্যে একটা গণভোট আয়োজন করার প্রস্তুতির মধ্যে আছে কিনা, সেটা যদি না থাকে তাহলে নভেম্বরের মধ্যে, আজকে নভেম্বরের 6 তারিখ না 5 তারিখ, তাই 20 দিনে আপনি যদি নভেম্বরের 28 তারিখেও ডিসেম্বরও ধরি তাও সম্ভব না। সেজন্য আমি বলছি নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট হবে না, নির্বাচনের দিন হবে। এখন নির্বাচনে গণভোটের কনটেক্সট কি হবে? 48টা নোট অফ ডিসেন্টের জায়গা রেখে এইটার মানে গণভোট হবে না এটা ছাড়াই গণভোট হবে? হ্যাঁ না, আচ্ছা হ্যাঁ না বললাম যে পাবলিক। আমার একটা পরিষ্কার প্রশ্ন, এই যে গণভোট করতে চাই, আমরা সবাই মিলে করতে চাই, মানুষ জানে গণভোট কি? জানে? আপনার গ্রামের ছেলেটা জানে গণভোট কি? কিসের উপর গণভোট হবে? নোট অফ ডিসেন্ট কি? কে নোট অফ ডিসেন্ট দিয়েছে? এটা কি জিনিস? না, এটা তখন হবে কি, মানে বিষয়টা হলো যে খুব প্রবলেমেটিক এই কারণে যে এখন রাজনৈতিক দলগুলো তাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে মানুষকে তাদের পলিসি কি হবে, রাষ্ট্র পরিচালনার পলিসি কি হবে, তোমার স্বাস্থ্য পলিসি কি হবে, ইকোনমিক পলিসি কি হবে, তোমার জীবনমান কিভাবে উন্নত হবে, তোমার কর্মক্ষেত্র কিভাবে উন্নত হবে, সেগুলো যারা ভোট চায় তাদের এখন ব্যস্ত থাকার কথা এইসব কাজে মানুষকে শিক্ষিত করার জন্য। সেখান থেকে ডাইভার্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা হলো গণভোট। না, মানুষ গণভোট বোঝে না, মানুষ টু বি অনেস্ট সংস্কারও বোঝে না। সংস্কার একটা শব্দ বুঝে, কিন্তু কি করলে সংস্কার হবে? সংস্কার না হাসিনা যেন না ফিরে আসে, না ফ্যাসিবাদ যেন না ফিরে আসে, এগুলাই হচ্ছে মানুষের চাওয়া। এত ডিটেলস জায়গায় মানুষের কোনো আইডিয়া নেই। তো আমি তো বলছি যে
একটা যদি 5 বছর পর পর যদি আমি নির্বাচনটা করতে পারি, তাহলে তো আর কেউ হাসিনা হইতে পারবে না। হাসিনা হওয়ার জন্য মূল যে শর্ত নির্বাচন ব্যবস্থাটা খেয়ে ফেলা, 5 বছর পর পর যেই করুক আমি জিতবো, এই ধরনের একটা নির্বাচন যদি কেউ করে তাহলে সে হাসিনা ফিরে আসবে। আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করি, নির্বাচনটা স্বচ্ছ হয়, তাহলে আর কেউ স্বৈরাচার হওয়ার পথ থাকে না। প্রথম সংস্কার। দ্বিতীয় সংস্কার হচ্ছে যে আল্লাহর পরে মানুষ যেন আদালতের কাছে যেয়ে ন্যায় বিচারটা পায়। সর্বোচ্চ বিচারক আল্লাহ, কিন্তু জমিনে যেন সে একটা মামলা খুনাখুনি হোক আর হানাহানি হোক, যেন এমন না এলাকার এমপি যেটা বলবে বিচারক সেটা রায় দেয়, সেই বিচার সে চায় না। সে চায় যে বিচারক দেখবে যে ন্যায় বিচারটা যেন সে পায়। 2 নম্বর সংস্কার, আমি বিচার ব্যবস্থাকে গণমানুষের করব। আর 3 হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যেন সরকারি পোশাক পরে দলের আচরণ না করে। ছাত্রলীগের কর্মী শার্ট খুলে সে পুলিশের পোশাক পরে ওই ছাত্রলীগের আচরণ করতেছে, এইটা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যেন লেঠেল বাহিনীতে পরিণত না হয়। এই 3টা জায়গায় যদি রাষ্ট্রের পরিবর্তন হয়, এটাই সবচেয়ে বড় সংস্কার আমি সবসময় মনে করি। সুতরাং এই যে 48টা বিষয় ছোট ডিসেন্ট সহ, ডিসেন্ট ছাড়া 1250 সংস্কার, একটা সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই যে হোয়াট ইজ দিস সংস্কার। সুতরাং এইগুলো নিয়ে এত যে কথা, এত কথার বহর, এটা সেটা, গণভোট দিতে হবে, এটা হবে না, ওইটা হবে না, এগুলো হলো যে ডিস্ট্রাকশন আমি মনে করি। যারা এই কমিশনে কাজ করেছে অনেক বিজ্ঞজন, তাদের চিন্তাভাবনার ভিতরেও অনেক ত্রুটি বিষয় ছিল। এখন আমি এটা বললে অনেকেই মনে করবেন যে আমি পার্টিজান চিন্তা থেকে কথাগুলো বলছি, যে বিএনপি কিংবা জামাতের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে না। আচ্ছা, দায়বদ্ধতা আছে এই 2 দলের প্রতি? না, আমার তো একটা পার্টিজানশিপ আছেই। এইটা মানে আমি সবসময় বলি, আমি দেখি যে বিএনপি সেফ করে এক ধরনের আলাপ দেখি আমি শাহেদ আলম। হ্যাঁ, আমি এটা ডেলিবারেটলি করি এবং আমি মনে করি যে এটা করাটাই আমার অ্যাক্টিভিজমের বড় পার্ট, এবং এটা আমি কোনোদিন অস্বীকার করিনি। আগে যখন আমাকে বলা হতো যে আপনি দলবাজি করেন, কোন দল করেন, আমি সবসময় বলছি যে আমি বাংলাদেশের দল করি, বাংলাদেশের পক্ষ। এখনো আমি বলি যে আমার দল একটাই, বাংলাদেশ দল, বাংলাদেশের পক্ষই আমার পক্ষ, এবং সেটা করতে যে আমার নিরপেক্ষ ভাবা কিংবা নিরপেক্ষ সাজার সময় এটা না। কিছু কিছু সময় জার্নালিস্টদেরকে পক্ষ নিতে হয়, পক্ষপাত করতে হয়। আপনি যদি যুক্তরাষ্ট্রের জার্নালিজম দেখেন, টাকার কালসাল দেখেন, রেশাল ম্যাডো দেখেন, জেক ট্যাপার দেখেন, রাষ্ট্রের যখন প্রয়োজন তখন তারা স্ট্রেট একটা পক্ষ নেয়। যখন ডোনাল্ড ট্রাম্প সিএনএনকে বললেন, জেক ট্যাপারকে বললেন যে সিএনএনকে এখন থেকে নত হয়ে চলতে হবে, জেক ট্যাপার স্পষ্ট আমার মনে হয়েছে, নো, উই ডোন্ট ইলেক্ট অ্যান অটোক্র্যাট, উই ইলেক্ট আ প্রেসিডেন্ট হু লিসেন টু দ্য পিপল। আপনি চাইলেই বলতে পারবেন না যে আপনার মতো চলবো না, আমি জেক ট্যাপার আমার মতো বলবো, আপনার পছন্দ হলে শুনবেন, না হলে আপনি শুনবেন না। ওয়েল, তাহলে আমি সেই জায়গাতেই আসি। বিএনপি তো মধ্যপন্থার দল, সেক্ষেত্রে আপনার কাছে এখন কি মনে হয় যে গোটা পরিস্থিতি দেখে বিএনপি তার কতটা উদারনৈতিক রাজনীতির নেতৃত্বে আসতে পেরেছে, মানে উদারনৈতিক রাজনীতিটার ছায়া বা উদারনৈতিক রাজনীতিটা সে কতটা ধারণ করতে পেরেছে? ওইটাই আমি বলার চেষ্টা করছি যে কেন আমি বলছি যে আমার কোনো পক্ষপাতিত্ব বলতে আমি নিরপেক্ষ সাজার চেষ্টা করছি না। আমি বলছি যে কতটা তার চেহারাকে আমি বিএনপি কতটা পারলো সেটা আমি বলছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমার যে রাষ্ট্র, এই রাষ্ট্রে একজন সংখ্যালঘুর অধিকার, মুক্তিযুদ্ধের সুরক্ষা, আমি আগে বলেছি যে আওয়ামী লীগের অবর্তমানে আমি যদি আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল, মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা, সংখ্যালঘু স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এই কয়েকটা জিনিসকে যদি প্রোটেক্ট না করতে পারি, তাহলে এই মুক্তিযুদ্ধ এবং এরাই নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগকে আবার ইনস্টল করবে বাংলাদেশে। আমি তো এতগুলো প্রাণহানি আওয়ামী লীগকে রাজনীতি ইনস্টল করার জন্য করছি না। সুতরাং আমার এই পলিটিক্যাল, তাদের আওয়ামী লীগের ফেলে রেখে যাওয়া এতিম বাচ্চাগুলো পলিটিক্যাল ক্যাপিটালের আমার গার্ডিয়ানশিপ নিতে হবে। সেইটা নেওয়ার জন্য একমাত্র লেজিটিমেট দল হিসেবে বিএনপি আমার কাছে একমাত্র অপশন। এবং আমি দেখছি যে প্রয়াত বদরুদ্দীন উমরের কথার মধ্যে বলতে হয় যে বাংলাদেশে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সবচেয়ে ইনক্লুসিভ এবং প্রোগ্রেসিভ হচ্ছে বিএনপি। তার রোল প্লে করছে, এবং সেটা তাকে করতে যে তার ব্লিডিং হয়েছে, তার রক্তক্ষরণ হয়েছে। যখন তারেক রহমান বলে যে নারীর
কে হেয় করে এমন কোনো পরিকল্পনা হোক যেটা নারীর স্বাধীনতা কিংবা নারীর পথচলাকে রুদ্ধ করে, আমরা এটা বাই করি না। এটা যখন সে বলে তার তো ব্লিডিং হয়, কারণ রুট লেভেলে তার বিরুদ্ধে অপপ্রচার হয় যে এটা ওরা তো এটাতেই অভ্যস্ত হ্যাঁ। যখন বিএনপি বলে যে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার রাজনীতি আমরা পছন্দ করি না, কারণ বিএনপি এটাই করেছে, জামাতের রাজনীতি নিষিদ্ধ করা তারা চায় না। আসে কেন তারা অন্যদের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করো, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, বরঞ্চ যে অপরাধী তার বিচার করো, দল রাজনৈতিকভাবে নিষিদ্ধ। এইটা বলতে যেহেতু বিএনপির রাজনৈতিক ব্লিডিং হয়েছে, কিন্তু তারা বলেছে তো, রাইট? সো আমি এই জায়গাগুলো দেখছি। যখন সশস্ত্র বাহিনীকে নিয়ে চারিদিকে গুজব ভেঙে ফেলো এটা ছিল, তখন তারা এটার পক্ষ নিয়েছে, না রাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে করা যাবে না। গণমাধ্যমের অফিস যখন ভেঙে ফেলার কথা বলা হচ্ছে, তখন গণমাধ্যমের পাশে দাঁড়িয়েছে যে না, বিএনপি বিশ্বাস করে মুক্ত মতে। আমি বলছি তো, এই জায়গাগুলোতে যখন একটি রাজনৈতিক দল স্ট্যান্ড নেয়, আমার নিরপেক্ষ থাকার সুযোগ কোথায়? আমি তো এই রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাব এবং তার পক্ষে থাকাটাই বাংলাদেশের পক্ষে থাকা। তা আমার পক্ষ তো বাংলাদেশ, আমি কেন বিএনপির পক্ষে থাকবো না এখন? তাহলে আমি যদি বলি যে আমি ফারহানা রহমান বাংলাদেশের থেকে দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানের পর যে রাষ্ট্র তৈরি হলো, সেই জায়গাটায় একটা পুরনো, মানে আমি আওয়ামী লীগের পরে যদি বলি বিএনপি, মানুষ তাকিয়েছিল বিএনপির দিকে যে ওয়েল, মানে আমার মনে আছে যে 5 তারিখের পর 7-8 তারিখে তখন যদি বিএনপি ইলেকশনে দাঁড়ায়, বিএনপি মানে বাকিরা সবাই এর সাথে জামানত হারাবে, এরকম অবস্থা। কিন্তু 1 বছর পরে আজকে আমরা যেখানে দাঁড়ানো, অবস্থা তো পাল্টে গেছে অনেকখানি। আমরা যদি ইউনিভার্সিটি নির্বাচনগুলির দিকে তাকাই, ডিফারেন্ট সিনারিও, মানুষের মতামতের দিকে তাকাই, ভিন্ন পরিস্থিতি। এই জায়গাটা কেন তৈরি হলো? মানে বিএনপি কেন এই জায়গাটা হেরে গেল? কেন সে গণমানুষের বিএনপি হয়ে উঠতে পারলো না? কেন এই 1 বছর সেই ফিলটা করলো? তাদের বিরুদ্ধে নানা অপবাদ, নানা ধরনের। এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আমি আপনার সাথে সরাসরি একমত না যে গণমানুষের হয়ে উঠতে পারলো না। বিএনপি গণমানুষের দল বলেই এখনো রাজনীতি করছে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গায় আমরা দেখছি, হ্যাঁ, বিএনপির যে রাজনীতি, এই এজেন্ডাগুলো, ন্যারেটিভসগুলা, এইগুলার বিপক্ষ যারা বয়ান উৎপাদন করে, যারা মতামত তৈরি করে, তারা অনেক স্ট্রং হচ্ছে। এবং আপনি দেখবেন যে আপনি বলবেন এখন যে না, এই কি বলে, এই শেখ হাসিনার উন্নয়নের যে মেট্রো রেল, এটা আমাদের কাজ করছে না, এটা ভেঙে ফেলো। আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ লাইক দিবে, ঠিক আছে ভেঙে ফেলো, এটা আমাদের দরকার নাই, রাইট? এখন ভেঙে ফেলাটা কি রাজনীতি, না গড়নটা রাজনীতি? কনস্ট্রাকশন রাজনীতি না ডিস্ট্রাকশন রাজনীতি? আপনাকে এই জায়গায় তো লাইন আপ করতে হবে। সো যারা ডিস্ট্রাকশনের পথে বয়ান তৈরি করছে, তারা সামহাও পাওয়ারফুল স্টিল নাও আমাদের সমাজে, এবং তাদের সংখ্যাটা বেশি, বিশেষত সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কনস্ট্রাকশনের পক্ষের মানুষগুলো তো কম না। আজকে সোশ্যাল মিডিয়ায় এক কথা, আমি তো গ্রাম থেকে ঘুরে এসেছি, আমি গ্রামে জানি, মাটির সাথে মিশি। মানুষ তো কিছুটা অস্বস্তি আছে, বিশেষ করে বিএনপির নির্বাচন পরবর্তী, দুঃখিত 5 আগস্ট পরবর্তী রুরাল ইকোনমির কন্ট্রোলটা তারা নিতে যেয়ে এই চাঁদাবাজের যে তকমাটা তারা পেয়েছে, সেইটা একটা বড় নেতিবাচক রাজনীতি হয়ে গেছে বিএনপির। এবং এইটাকে সংঘবদ্ধভাবে প্রচার করার জন্য জামায়াত ইসলাম এবং অন্যান্য তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের যে সুশিক্ষিত প্রশিক্ষিত কর্মী বাহিনী দিয়ে, এমন আজকেও যেমন একটা ভিডিও আমি দেখেছি, আচ্ছা নমিনেশন 2-1 জায়গায় দেয় নাই, মনোভূত হয় নাই, এই জন্য 2-1 টায়ার পোড়াচ্ছে, রাস্তার মাঝখানে বসে প্রতিবাদ করছে। কিন্তু কোথাও কি আপনি সংবাদ পেয়েছেন যে জ্বালা পোড়া ভাঙচুর দোকানপাট হয় নাই? আমি যতটা দেখি, কিন্তু একটা ভিডিও আমি দেখলাম, একটা এআই ভিডিও দেখাচ্ছে যে একটা লোক 24 লেখা রিপোর্ট করছে, দেখুন কিভাবে ট্রেনের উপর হামলায়, পেছনে দেখা যাচ্ছে যে ট্রেনের উপরে হামলে পড়ছে, ভাঙচুর করছে, দোকানপাটে আগুন জ্বালায় দিচ্ছে। এটা কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও। রিপোর্টার বলতেছে দেখুন বিএনপির নমিনেশন না পেয়ে কিভাবে ভাঙচুর করছে, ট্রেন ভাঙচুর করছে। যারা এইসব ভাঙচুর করে তাদের কি ক্ষমতা দেওয়া উচিত? এরা মানুষ বোঝে না, এরা চায় ক্ষমতা। সেইটা শেয়ার হয়েছে 94,000 আর ভিউ হয়েছে সম্ভবত 2.5 মিলিয়ন ভিউ হয়েছে অজানা অখ্যাত একটা পোস্ট থেকে।
তো এগুলো তো প্রচার না, এগুলো তো অপপ্রচার। সেই রিস্কটা তো আমাদের আছে। আমি বলছি এইসব অপপ্রচারের মধ্য দিয়েই তিলকে তাল বানিয়ে ওই যে আপনি বললেন যে বিএনপি গণমানুষের নাই কেন, আমি মনে করি যে এইসব জায়গাতে বিএনপির ফেলিয়ারটা যে তারা একটা সো কল্ড ওল্ড পলিটিক্সিয়ান পার্টি, ওল্ড স্কুল পলিটিক্স করে, দে ডোন্ট হ্যাভ এনি কনসার্ন অ্যাবাউট নিউ মিডিয়া প্রোপাগান্ডাকে অবস্টাকল করার জন্য প্রোপাগান্ডা টুলস কিভাবে এটা করার দরকার, ওইটা তো আমি একটা এক্সাম্পল দেই গত এক বছরে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে আমি ছোট ছোট করে উত্তরগুলি নিতে চাই। সেটা হচ্ছে যে বিএনপির রাজনীতির গুণগত পরিবর্তন কি এসছে আপনি যদি বলেন। মানে আমার তো সংস্কারের পেছনে এটা একটা বড় কথা ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র কতটা আছে দেখা, তাদের চরিত্রের পরিবর্তন, তাদের এই যে নেতৃস্থানীয় নেতৃত্বের প্রতি যে আকর্ষণ মোহ, সেই জায়গা থেকে সরে দাঁড়ানো, নতুনদেরকে জায়গা দেওয়া, এই সমস্ত জায়গায় কতটা পরিবর্তন এসছে। আমরা দেখলাম নমিনেশন দিয়েছে বিএনপি, একটা ভালো পরিবর্তন আমরা দেখেছি। এটা আপনাকে মানতে হবে যে না, এই নমিনেশনসগুলো যে সাবমিট করা হয়েছে এবং এখানে প্রার্থিতা বাছাই যেটা হয়েছে, কিছু কিছু জায়গায় তো ধরেন আমার দ্বিমত আছে, আপত্তি আছে, কিন্তু ওইটা তো থাকবেই। কিন্তু মোটা দাগে যে তরুণদেরকে ইনকর্পোরেট করা লিডারশিপে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদেরকে নিয়ে আসা, এবং যারা শেখ হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, এইসব জায়গায় ভূমিকা রেখেছে, তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা, এবং একই সাথে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে বার্তা দিয়ে রাখা যে তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে আমরা রাজনীতিটা করতে চাই, বরঞ্চ তোমাদেরকে মেরে ফেলতে চাই না আমরা। যেটা আমরা শেখ হাসিনাকে কি দেখেছিলাম, শেখ হাসিনার আমলে গণফোরাম নামক একটি রাজনৈতিক দল সরকার থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক পার্টি করলো, সেখানে ইঞ্জিনিয়ার্স স্টেশনে হামলা চালালো শেখ হাসিনার বাহিনী। শেখ হাসিনার আমলে তো কোনো রাজনৈতিক দলকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। গণ অধিকার পরিষদের নুরু প্রতি পদে পদে মার খেয়েছে ছাত্রদের। কিন্তু গত এক বছরে তো দুটি অন্তত রাজনৈতিক দল, দুটি না আরো কয়েকটি রাজনৈতিক দল, অনেকগুলো, এই এনসিপি কোথাও কি তারা বিএনপির কাছ থেকে একটা জায়গায় গ্রামগঞ্জে তারা মার খেয়েছে কিনা? বিচ্ছিন্ন দু একটা ঘটনা হয়তো এখানে ওখানে হয়েছে, কিন্তু তারা মিছিল মিটিং করছে, এলাকায় রাজনীতি করছে, ঢাকাতে রাজনীতি করছে। বিএনপি তাদেরকে, আমি এই জন্য বলছি যে নতুনদেরকে রাজনীতিতে নিয়ে আসা, যারা গণতন্ত্রের জন্য যাদের অবদান তাদেরকে মূল্যায়িত করা, এবং নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকেও আমলে নিয়ে তাদের বিকশিত হতে দেওয়ার সুযোগ তৈরি, এগুলোই হচ্ছে বিএনপির রাজনৈতিক পরিবর্তন, যদি আমি মোটা দাগে বলি। এবং সবচেয়ে বড় পরিবর্তন হলো যে সাধারণ মানুষের রাষ্ট্র যখন একটা ধর্মান্ধ জনগোষ্ঠীর কিংবা ধর্মের মোড়কে নতুন ফ্যাসিস্ট ইসলামী ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, তখন এর বিপরীতের যে মানুষ, সেই সকল মানুষের আশা-ভরসার জায়গা হয়ে গিয়েছে বিএনপি। যে না, তাদের আশা যে বিএনপি মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করবে, সাংস্কৃতিক স্বাধীনতা প্রোটেক্ট করবে, নারী স্বাধীনতা প্রোটেক্ট করবে, অ্যাট দ্য সেম টাইম মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে তার ধর্ম চর্চা করতে পারে সেটার নিশ্চয়তা দিবে। ফজলুর রহমানের নমিনেশন একটা বড় ইন্ডিকেটর যে বিএনপি যারা মুক্তিযুদ্ধে ৭১কে ধারণ করে তাদের বিশ্বাসের জায়গাটা সেখানে রেখেছে। আমি দেখবেন মীর মুগ্ধের ভাই জয়েন করেছে বিএনপিতে। আমি জানি না তাকে নমিনেশন দেওয়া হবে কিনা, আমি খুব বড় অ্যাডভোকেসি করব না তার পক্ষে, বরঞ্চ তাকে ঢাকা উত্তরের মেয়র টেয়ার পদে কিছু একটা পদে হয়তো প্রস্তুত করতে পারে। কিন্তু এটাও একটা ইন্ডিকেশনস যে কিভাবে এই তরুণ নেতৃত্বদেরকে, তরুণ মুখকে তারা ইনকর্পোরেট করছে তাদের রাজনীতি। তো এগুলো তো বড় পরিবর্তন। এবং এবারে আমরা দেখলাম যে পরিবারের ভেতর থেকে আসলে দুজন হতে পারবেন না। হ্যাঁ, এই চমৎকার ব্যাপারটা আমরা দেখলাম যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে একই পরিবারের দুজন বা তিনজন, যেটা আমরা আগে দেখেছি, এই চর্চাটা এবার বিএনপির মধ্যে দেখা যায়নি। কিন্তু একই সাথে এবার অনেক জনপ্রিয় নেতাকে ১৫-১৬ বছর যারা আসলে মাঠে ছিলেন, আন্দোলনে ছিলেন, নানাভাবে তারা জেল খেটেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের অনেককে এবার দেখা গেল না নমিনেশনের। কারণ কি? এটা যারা দল পরিচালনা করছে তারা বলতে পারবে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি খুবই ক্ষুব্ধ, আমার নিজের আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অনেকেই বলেন যে আমি গ্রামে গিয়েছি কি ভোট করার জন্য, না এমপি ইলেকশন, না আমি এটি চাইনি কখনো, আমি নিজে না। কিন্তু যারা আমি দেখতে গিয়েছি ভাইব কোথায় মানুষের কার, এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার উইনিং ক্যাপাসিটি আছে বলে আমি অন্তত ফিল্ড ভিজিট থেকে মনে করিনি।
কিন্তু এইটার জন্য কি আমি ব্যক্তিগতভাবে খুব মানে একেবারেই পুরা দলের কার্যক্রমকে নেতিবাচকভাবে দেখব? না, it's a big party with too many responsibilities. যাদের উইনিং ক্যাপাসিটি নাই, ধরেন জুনায়েদ সাকিব ভালো রাজনৈতিক, কিন্তু তার তো উইনিং ক্যাপাসিটি নাই, কিন্তু তাকেও অ্যাকোমোডেট করতে হচ্ছে। আন্দালিব রহমান পার্থকে এত দীর্ঘমেয়াদী ট্রাস্টেড অ্যালাই, তাকে কেন্দ্র অ্যাকোমোডেট করছে, কিন্তু মাঠ তার পক্ষে কাজ করছে না। নানান রকম হিসাব নিকাশ আসলে এখানে আছে। শাহেদ আলম, আপনার কথায় বারবার একটা জিনিস উঠে আসছে যে ডানপন্থার উত্থান, এই ডানপন্থার ঝুঁকিতে বাংলাদেশ কতটা আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে একটা ঝুঁকি আছে। এটাকে কি বলে, আগামী নির্বাচন সেটার সবচেয়ে বড় ইন্ডিকেটর দিবে যে আমরা যতটা ভাবছি অতটা ঝুঁকি না ঝুঁকিটা বাস্তব। মানে আমাদের ভিতরে ভাবনাটা তৈরি হয়েছে মূলত আপনি সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভস এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এই পকেট জায়গাগুলোতে, যে পকেট ক্যান্টনমেন্ট আমি বলি, এই ক্যান্টনমেন্ট পলিটিক্সে আপনি একটা ক্যান্টনমেন্টের ভিতরে অনেক কিছু গবেষণা করতে পারবেন। ক্যান্টনমেন্টে কারা থাকে, তার ডেমোগ্রাফি কি, তার সাবজেক্ট কি, সেখানে আপনি ধরে ধরে কাজ করার সুযোগ আছে। সকালবেলা নামাজ, বিকালবেলা নামাজ, সন্ধ্যাবেলা পাঠচক্র করে ক্যান্টনমেন্ট ডেভেলপমেন্টের সুযোগ থাকে। যারা ক্যান্টনমেন্টে থাকে তাদের মনোজগৎ পরিবর্তনের সুযোগ থাকে, কিন্তু 300 আসনে তো মনোজগৎ পরিবর্তনের সুযোগ নাই। 300 আসন তো ক্যান্টনমেন্ট না। সুতরাং আমরা 300 আসনের নির্বাচনটা এই ক্যান্টনমেন্ট, 4টা ক্যান্টনমেন্ট অর্থাৎ 4টা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের নেতৃত্বে জামাতের উত্থানে আমরা কিছুটা চিন্তিত যে না 300 আসনে এই অবস্থা কিনা। নির্বাচনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে না কতখানি উত্থান হয়েছে। না, কিন্তু কিছু তো উত্থান হয়েছে শাহেদ আলম। আমি যদি আমার সোশ্যাল মিডিয়া দেখি, আমি যদি নারীর প্রতি আচরণ দেখি, আমি যদি এই যে সম্প্রতি শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষক নিয়োগ বন্ধের যে চাপ দেখি, সেটা তো এই উত্থানেরই ফল নাকি? এটা উত্থানের ফল। এটা অনেক সময় আমি সবসময় বলি কি, এটার রাষ্ট্র কেমন আচরণ করবে, আপনার জনগণ কেমন আচরণ করবে, সেটা অনেকখানি নির্ভর করে রাষ্ট্রকে পরিচালনা করছে তার উপরেও। আপনি কতখানি স্পেস দিচ্ছেন এগুলো করার জন্য, সেটার উপরেও নির্ভর করে। এখন রাষ্ট্র স্পেস দিচ্ছে ডানপন্থাকে, উগ্রপন্থাকে 100%। এটার তো কোনো অস্বীকার করার নাই। আজকের আমি যে শুরুতেই বলেছি যে ডক্টর ইউনূস নিজের কাজ বোঝেন, রাষ্ট্র বুঝেন না। তো আজকে এমন না যে আমি অভিযোগ করছি না ডক্টর ইউনূস তার পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় ডানপন্থার উত্থানের জন্য ইন্ধন তিনি দিচ্ছেন, আমি এই অভিযোগ সরাসরি করছি না। আবার এই অভিযোগ না করারও সুযোগ নেই, কেননা তার নেতৃত্বের একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে কোর জায়গা থেকে। এই যারা সংকীর্ণ কিংবা উদার মধ্যপন্থা চিন্তা করে না এমন মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে। সুতরাং আমি বলবো যে যখন রাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন হবে তখন এই জায়গাগুলো দৃশ্যমান হয়তোবা কমে যাবে অথবা বাড়বে। আর আমি এই জন্য বলছি আগামী নির্বাচন অনেক কিছুর ইন্ডিকেটর, এই নির্বাচন ভীষণ ক্রুশিয়াল। সেক্ষেত্রে অনেকটা এই জিনিসটা বলা হয় যে জামাত আসলে এক ধরনের উদার রাজনীতির দিকে হাঁটছে, যদিও সে মানে ভীষণ রকমের কট্টর, কিন্তু তারপরেও সে উদার রাজনীতির দিকে যাচ্ছে। নানা ধরনের বক্তব্য মন্তব্য আমরা দেখি জামাতের আমির সহ অন্যান্য নেতারা রাখছেন। আপনার কাছে কি মনে হয়, মানে হোয়াটস ইওর অবজারভেশন অ্যাকচুয়ালি, যে জামাত কি আসলেই তার উদারপন্থা আদর্শ সৃষ্টি করছে, নাকি আসলে এটা নির্বাচনী এক ধরনের পলিটিক্যাল ইমেজ তৈরি করার একটা চেষ্টা? দেখুন, এটার উত্তর খুব সহজে দেওয়ার সম্ভব না, কিন্তু এটা ঠিক যে জামাতের রাজনীতি 5 তারিখের পর থেকে যেই পর্যায়ে তারা নিয়ে এসেছে তারা সাধুবাদ পাওয়ার যোগ্য, রাইট? তারা তাদের যে ইনক্লুসিভিটি ছিল না, অর্থাৎ অন্য রাজনৈতিক দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংশ্লেষ ছিল না তাদের রাজনীতির সাথে, সেটা তারা এনেছে। নারীর নেতৃত্বে ছিল না, সেটা তারা এনেছে। এবং এখনো তো নেতৃত্বে নাই, নেতৃত্বে নাই, কিন্তু তারা নারীদেরকে পাশে রেখেই রাজনীতি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুমাকে শিবিরের প্যানেলে নিয়ে আসা হয়েছে। তারা বিভিন্ন বিদেশি কূটনীতিকদের সাথে মিটিংয়ে তাদের নারী নেতাদেরকে নিয়ে যাচ্ছেন। তো এইসব জায়গাগুলোতে জামাতের পরিবর্তন এসেছে এবং এই নির্বাচনে তারা অন্তত 6 জন হিন্দু প্রার্থীকে খুঁজছেন যাকে নমিনেশন দেওয়া যায়।
কিন্তু এখানে তো তাদের আদর্শের সাথে এক ধরনের মৌলিক আমি দ্বন্দ্ব সেই জায়গায় আছে। আসছি। জামায়াতের সেক্রেটারি জেনারেল হিন্দু মহাসমাবেশ করেছেন ইনক্লুসিভিটি করার জন্য। দিস ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো যদি 5 তারিখের পর থেকে আমার ধারাবাহিক আলোচনা আছে এগুলো নিয়ে, যে জামায়াত কেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা এটা করবে, এবং আমি দেখছি তারা এগুলো করছে। এখন আপনার প্রশ্ন যে এটা কেবল নির্বাচনী বৈতরণীতে পার হওয়ার জন্য করছে না আদতেও জামাত পরিবর্তন হয়ে গিয়েছে? না, আদতে জামাত পরিবর্তন হয়নি। পরিবর্তন তখন হবে যখন আপনার লিটারেচার পরিবর্তন হবে। লিটারেচার মানে আপনার গঠনতন্ত্র। আপনি গঠনতন্ত্রে এখনো আপনি স্বপ্ন দেখাচ্ছেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। গ্রামের মানুষকে যখন আপনি 50 বছর ধরে রোকন তৈরি করেছেন, তখন আপনি বলেছেন যে শরিয়া আইন, হুকুমত, আল্লাহর উপর বিশ্বাস, প্রথম লাইন, সেটা তো আছেই। মানে আমি বলছি হুকুমতে দিন, দিন প্রতিষ্ঠা, হুকুম অব দিন, হুকুমতে দিন প্রতিষ্ঠা, সেটা বলে আপনি রোকন তৈরি করেছেন। আজকে আপনি লোগো থেকে হুকুমতে দিন বাদ দিচ্ছেন। আপনি বলছেন দেলোয়ার হোসেন সাঈদী স্পষ্ট ওয়াজ করেছে ইসলামে নারী নেতৃত্ব হারাম। বেগম জিয়া সহর সাথে তারা যে রাজনীতি করেছে সে সময় অনেকেই প্রশ্ন করলে তখন তারা বলতো যে না, পরিবর্তিত পরিস্থিতিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এই স্যাক্রিফাইসটা করছি। আজকে মানে আমরা তো নিজেরা নারী নেতৃত্ব করছি না, অন্য একটা দলের সাথে এটা একটা করছি। রাজনৈতিক অ্যালায়েন্স, বারবার বলেছেন তারা। আজকে তারা নিজেরা নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করছে তাদের রাজনীতিতে। তো এগুলা তো তাদের গঠনতন্ত্র, তো লিটারেচার তো পরিবর্তন করেনি, না করেই এই বিষয়গুলো তারা ইনকর্পোরেট করছে। এখন যেই মানুষটা 50 বছর আগে রোকন হয়েছে, 40 বছর আগে রোকন হয়েছে হুকুমতের দিন প্রতিষ্ঠা করার স্বপ্নে, নারী নেতৃত্বকে অ্যাভয়েড করার প্রশ্নে, আজকের এই রাজনীতিতে ওই রোকনের অবস্থা কি? সে কি তার কাছে বলেছে যে না আমরা পরিবর্তন হয়ে গিয়েছি, তোমরা আমাদের পরিবর্তন মেনে নাও? না, বলেনি। স্পষ্টই একটা দ্বিচারিতা আছে। গ্রামে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিন, জান্নাতে যাবেন। আর এখানে বলছে যে আমাদেরকে ভোট দিন, আমরা মধ্যমন্থার রাষ্ট্র ব্যবস্থা, আপনি আপনার বারের লাইসেন্স থাকবে, আপনি মদ্যপান করবেন, আপনি কাজ করবেন, নারীদেরকে কোনো বাধা দেওয়া হবে না, প্রয়োজনে 5 ঘন্টা কাজ করবেন, পুরো বেতন পাবেন। সুতরাং শহরের জামাত আর গ্রামের জামাত দুইটা ভিন্ন চরিত্র। গ্রামে এখনো হুকুমতের দিন, আর শহরে হচ্ছে মধ্যপন্থা। তো যতক্ষণ না পর্যন্ত তার লিটারেচার, গঠনতন্ত্র, সংবিধানে এই বিষয়গুলো না আনছে ততক্ষণ তো এটা দ্বিমুখী রাজনীতি, দ্বিচারিতার রাজনীতি। সেই কারণে জামাতের অনেক ভালো কাজের মধ্য দিয়েও আমাদের এই সংশয়টা আছে যে তারা তাদের ভেতরে পেছনে একটা নেকড়ে আছে, কিন্তু সামনে থেকে তারা একটা পেট অর্থাৎ পোষ্য বিড়ালের একটা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা তাদেরকে বিশ্বাস করব, আস্থায় নেব, না আমরা তাদেরকে ক্রমাগত প্রশ্ন করতে থাকবো? এবং আমি একটু ছোটখানি অ্যাড করে অন্য প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যখন আমি হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আমার দলে আনছি, কিন্তু আমার তো দলের গঠনতন্ত্রের প্রথম লাইনটি হচ্ছে যে আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে। হ্যাঁ, সো আমার একজন হিন্দু কিংবা বুদ্ধিস্ট কিংবা একজন খ্রিস্টান, সে কেন আল্লাহর উপর বিশ্বাস আনবে? আমি তো সে কারণেই বলেছি তার লিটারেচার কি পরিবর্তন হয়েছে কিনা। লিটারেচার যদি না পরিবর্তন হয়ে থাকে, এই নির্বাচনের পরেই তারা তাদের পুরনো রূপে ফিরে যাবে। ঠিক যেভাবে ঝুমা মেয়েটা যখন বলল যে আমি নন হিজাবিদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোমাদের প্যানেলে এসেছি, নির্বাচনের পরে হিজাবে ফিরে গিয়েছে। হিজাবে ফিরে যাওয়া দোষের না, হিজাব শুরু করেছে। হ্যাঁ, আমি দোষের না, এটা আমি একেবারে তার চয়েস। কিন্তু আমি বলছি এটা রেটরিক, মানে এটা রূপক অর্থে। জামাত যেহেতু তার গঠনতন্ত্র পরিবর্তন করেনি, লিটারেচার পরিবর্তন করেনি, সুতরাং নির্বাচনের পরে সে তার আগের শরিয়া আইন, হুকুমতের দিনে ফিরে যাবে। এটা গ্রামের মানুষ বিশ্বাস করে বলেই তারা জামাতের রাজনীতি করছে। আমরা যারা মধ্যপন্থার রাজনীতি চাই, মধ্যপন্থার বাংলাদেশ চাই, তারা এই জামাতের এই পোষ্য বিড়ালের, পেট বিড়ালের সুন্দর চেহারা গলে যাব নাকি তাকে প্রশ্ন করতে থাকবো তার লিটারেচার পরিবর্তনের জন্য, সেটা হলো এখনকার। একেবারেই। আমি একটা একদম নারী ইস্যুতে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে নারীদের প্রতি যে ধরনের আক্রমণ দেখা যাচ্ছে, সেটা আসলে কি কারণে ঘটছে বলে আপনার মনে হয়? কারণ গত 15 বছর তো আসলে এত আক্রান্ত হয়নি নারী। আমরা স্বৈরাচারী সরকারকে গালিগালাজ করছি, নানাভাবে তাকে বলছি যে সে দোষী, কিন্তু নারী তো এত আক্রমণের শিকার হয়নি। এখন নারী এত আক্রান্ত হওয়ার কারণ কি? নারী মানে অনেকগুলো ঘটনাই ঘটেছে, যে ধরেন বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাওয়ার প্রেক্ষিতে যারা সেলিব্রিটি তারা বাধার মুখী হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে,
এবং শুরুতেই তো আমরা জানি 5 তারিখের পরে কক্সবাজারে না কোথায় একজন নারীকে বেধড়ক পেটানো হলো, যে পরে দেখা গেল যে হলো। এখন এগুলার ওই যে আমরা যেটা দেখি যে 5 তারিখের আগ পর্যন্ত, রাত পর্যন্ত শেখ হাসিনা পতনের জন্য আমাদের ভিতরে কে নারী পুরুষ, কে বোরখা পরে, কে বোরখা পরে না, কে হিজাব করে, কে হিজাবি না, কে জিন্স পরে না, কে আলখল্লা পরে, এই বিতর্ক ছিল না, সবাই আমরা এক ছিলাম। কিন্তু 5 তারিখের পরে এই গোষ্ঠীটা তারা বাদ বাকি সবাইকে মাইনাস করে দিয়ে তারা এটার ক্রেডিট নিতে যে শুরু করলো যে না এটা একটা ইসলামিক বিপ্লব এবং ইসলামী বেশভূষা, ইসলামী যারা আচার আচরণে করে তারাই কেবল এইটার রাষ্ট্রের নাগরিক এবং আমরাই রাষ্ট্র পরিচালনা করব, বাদ বাকি সবার অধিকার আমরা মেরে ফেলবো। ঠিক যেভাবে শেখ হাসিনা 71 বিশ্বাসকারীরাই এই রাষ্ট্রের মালিকানায় থাকবে, বাদ বাকিরা সবাই সেকেন্ড ক্লাস নাগরিক, এই যে বিভাজন। আমি এই জন্যই বলি যে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের মোড়কের যে ফ্যাসিবাদ, সেইটার যদি অন্ধকার হয় কিংবা আলো হয়, তার নিচেই আছে হচ্ছে ইসলামের মোড়কের ফ্যাসিবাদ। সো যখন শেখ হাসিনার ফ্যাসিবাদকে আমরা পরাস্ত করলাম, অটোমেটিক্যালি এটা উপরে উঠে চলে গেল, যেটা হয়তো হওয়া উচিত ছিল না, কিন্তু এটা চলে আসছে বলেই নারীর প্রতি এই অসম্মান এবং আক্রমণ এবং হামলাগুলোর ঘটনা ঘটেছে। যে এখানে রাষ্ট্র একেবারে মানে খুবই স্ট্রিক্টভাবে দাঁড়িয়ে যেতে পারত, সেইটা হয়নি, এটা ব্যর্থতা। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে কেন আপনি মনে করেন যে বিএনপি লেজিটিমেট দল, আমি মনে করি যে নারীর স্বাধীনতা, এটা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজের কন্যা তার রাজনীতির ব্যাপক ইনফ্লুয়েন্স তৈরি করে বলে আমি জানি। ব্যারিস্টার, তার স্ত্রী একজন ডক্টর, তিনি রাজনৈতিক পরিবারের, আর তার মা 3 বারের প্রধানমন্ত্রী, তিনি একজন নারী। তো একজন পুরুষ নেতা যখন নারী দ্বারা পরিবেষ্টিত থাকেন, তিনি চাইলেও নারী বিদ্বেষী হইতে পারেন না। সো আমার ভরসার জায়গাটা ওখানে আর কি। একেবারে ছোট ছোট একদম ছোট ছোট উত্তরটা শাহেদ আলম, সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাষ্ট্রের গতি প্রকৃতি কোন দিকে দেখছেন? আপনার ব্যক্তিগত স্টাডি কি বলছে যে সামনের দিনে কি ঘটতে যাচ্ছে? না, সামনের দিনে তো আমরা একটা নির্বাচন হবে এবং নির্বাচনটা একটা বড় ইন্ডিকেটর আমাদের রাষ্ট্র কোন দিকে ধাবিত হবে। 2006 সালের মতো না, দুঃখিত, 1996 সালের মতো এককভাবে জামায়াত এই প্রথম নির্বাচন করবে। তখন 3টি আসন পেয়েছিল, এবার 30টি পাবে না 300টি পাবে, সেটি একটা বড় বিষয়। রাষ্ট্র সরকার গঠন করার মতো যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা যদি তারা পেয়ে যায়, তাহলে তো আমাদের বলতে হবে যে না, এই রাষ্ট্রের রূহ আগে থেকেই প্রস্তুত ছিল, তারা সুযোগ পায়নি বলে এতদিন আগে আসেনি। সুতরাং গতি প্রকৃতি যদি আপনি দেখেন, এনসিপি কয়টা সিট পেতে পারে বা এনসিপি আসলে কার সাথে অ্যালাই হতে পারে? কারণ এনসিপির সাথে আপনার একটা ভালো যোগাযোগ আছে। না, যোগাযোগ মানে কি, এই যোগাযোগ কিন্তু আমার জামাতের সাথেও আছে। মানে এই জন্য আমাকে অনেকে বিএনপিও বিশ্বাস করে না যে এই লোক আসলে কাদের। হ্যাঁ, আমি দেখছি বিএনপি আমার সাথে একটা বড় দূরত্ব মেইনটেইন করে চলে। যে কারণ হলো আমি মনে করি যে বাংলাদেশের, আমি না, এমনকি আওয়ামী লীগের লোকজনের সাথেও আমার যোগাযোগ আছে, রাইট? আমি অস্বীকার করছি না, দোষর হয়ে যাবে না, কেন দোষর হতে হবে কেন? আওয়ামী লীগের যারা স্বচ্ছ রাজনীতি করছে, শেখ হাসিনার হত্যাযজ্ঞকে সমর্থন করে না এমন মানুষ নাই? অবশ্যই আছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি বলছি এনসিপির কথা। এখন এনসিপি এই নির্বাচনে তারা, আমি কাদের সাথে যাচ্ছে না, কাদের সাথে যাচ্ছে আমি এখনো পর্যন্ত মনে করি যে তারা বার্গেনিং এর অপশনটা উন্মুক্ত রেখেছে এবং জামায়াত ইসলামী যেহেতু মাঠে একেবারেই একদম একা, তাদের বলার মতো কেউই নাই তাদের সাথে, সুতরাং তারা প্রয়োজনে এনসিপিকে 150 আসনেও যদি ছাড় দেয়, এবং সেটা দিতে তাদের কোনো আপত্তি নেই, কেননা জামায়াত ইসলামের 85% সিটে নতুন মুখ, তারা নির্বাচনে হইল কি না হইল, এমপি হতে হবে কি না হতে হবে, তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তারা চায় যে রাষ্ট্র ক্ষমতা কিভাবে জামাতের হাতে থাকবে অথবা বৃহত্তম বিরোধী দল হিসেবে থাকবে, সেই জায়গায় তারা 150 আসনেও ছাড় দিতে রাজি আছে এনসিপিকে। কিন্তু এটা হলো ওই যে একবার এনসিপিকে নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা যদি পায়, তাহলে 2 দিন পরে এনসিপিকে তারা ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, দিয়ে তারাই নিয়ামক শক্তি হবে। ঠিক যেভাবে এনসিপিকে তারা ব্যবহার করেছে নানান রকম গত 1.5 বছরের সরকারকে চাপে ফেলার জন্য এবং আওয়ামী
কি বলে জামাতের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রশাসন দখল থেকে শুরু করে নিয়োগ, ডিসি নিয়োগ, আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার জন্য এনসিপিকে ব্যবহার করা, দিস আর অল জামায়াতি এজেন্ডা প্ল্যান, সেটা এনসিপিকে দিয়ে ব্যবহার করেছে। এখন নির্বাচনটাও যদি তারা এনসিপিকে দিয়ে ব্যবহার করে, এবং এনসিপি প্রতারিত ফিল করছে এখন, আমার কথা না, তাদের নেতাদের কথাবার্তার সঙ্গে বলবেন যে মুনাফেকের রাজনীতি এটা সেটা, জুলাই সনদে স্বাক্ষর করার পরে আমরা তো শুনছি। তো তারা নির্বাচনে এই প্রতারণাটা চায় না যে তাদের হাত দিয়ে জামায়াত ইসলাম ক্ষমতায় যাবার মতো লেজিটিমেট পাওয়ার হয়ে উঠুক এবং নির্বাচনের পরে তাদেরকে আবার টিস্যুর মতো ফেলে দেখ। সুতরাং তারা এইটা চায় না, বরঞ্চ তারা চায় যে মধ্যপন্থার রাজনৈতিক দল হিসেবে তারা টিকে থাকবে। সেই টিকে থাকার পথে আমি বলবো না জোট করতে তারা চায়, হয়তো একটা নির্বাচনী সমঝোতা, মানে অলিখিত আন্ডারস্ট্যান্ডিং চায় বিএনপির সাথে, যে কিছু আসনে তারা যেন জয়ী হয়ে আসতে পারে, এটা আবার জনগণ যেন নাও বুঝতে পারে যে না বিএনপির সাথে তারা জোটে গেছে। সো এই ধরনের না ঘটকা একটা অবস্থায় থেকে তারা তাদের নিজস্ব রাজনীতি করতে চায়। আমি মনে করি যে তাদের বের করে নিয়ে আসাটা, সহযোগিতা করা বিএনপির একটা বড় রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জন্য। এই কারণে দায়িত্ব যে আরো একটি মধ্যপন্থার দল যদি আমি বিকশিত না হতে দেই, তাহলে 5 বছর পরে 10 বছর পরে যখন বিএনপি সরকার পরিচালনায় অযোগ্য হবে, অজনপ্রিয় হতে থাকবে, মানুষ যে বিকল্প খুঁজবে, সেই বিকল্পটাও কে হবে সেইটার রাস্তাটা তৈরি করে দেওয়াটাও বড় দল হিসেবে দায়িত্ব। এবং সেটা আমি মনে করি যে এনসিপি যদি হয় আমার আপত্তি নেই, কেননা তারা জুলাইয়ের রোষ নাই, 24-এর রোষ নাই, কিন্তু ওই বিকল্পটা যদি জনমনে আমরা বিকল্প কেউ না তৈরি করতে পারে, তাহলে জামায়াতই বিকল্প হবে। জামায়াত যদি বিকল্প হয় রাজনীতির, একবার যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় জামায়াত অধিষ্ঠিত হয়, এমন তো হতে পারে যে এই বাংলাদেশে আর কোনোদিন নির্বাচনের স্বপ্ন আমরা নাও দেখতে পারি। একেবারে, এবং আমাদের খুব দূরে নেই সেই দেশ, যে দেশকে দেখে আমরা ভয় পাই যে তার দেশ কিভাবে ধ্বংস হয়ে গেল। আমরা কথায় কথায় আসলে সেই দেশের উদাহরণও দিই। 71 আর 24 কতটা মুখোমুখি? শেষ প্রশ্ন, সবার মুখে আমরা এই কথাটা শুনি যে 71 এবং আমার মনে হয় কি এইটার 71 আর 24 যে মুখোমুখি এই রাজনীতিটা হয়েছে কিছুদিন, মানে এটাও হয়েছে, আমি বলছি ওই জামায়াতে এজেন্ডা যে 71 বড় না 24 বড়, সো 71 মুছে 24কে গ্লোরিফাই করার যে রাজনীতি, এটা জামায়াতের রাজনীতি। কেননা 71 তো জামায়াতের দুঃস্বপ্ন। সুতরাং তারা 24-এর সকল ক্রেডিটকে নিয়ে 71কে মুছে ফেলা যায় কিভাবে, এই রাজনীতির চেষ্টাটা তা করেছে, এবং এটার কিছুটা পার্ট হয়ে এনসিপি এবং অন্যান্যরা খেলা খেলেছে। কিন্তু আলটিমেটলি তো 71 আবার ফিরে এসেছে আমাদের মাঝখানে, তাই না? নাহিদ ইসলাম যখন বলেন যে ইতিহাসের 71-এর দাগ আসে এমন দলের সাথে আমাদের রাজনীতি হাতে, 71 তাদের মধ্যেও ফিরে এসেছে। বিএনপি যখন বলে যে 71 যারা চায়নি তারা আজকে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তো 71 ফিরে এসেছে। সুতরাং জামাত ইসলামে যেটা চেয়েছিল, কিংবা এই যারা 71 বিরোধী অংশটা যারা চেয়েছিল যে রাজনীতিতে 24কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, সেটা তো হালে পানি পায়নি। ওইটা আমরা প্রথম বছরেই বলে না যে 3-4 মাসের মধ্যেই বিড়ালের গণায় ঘন্টা বাজতে হয় বাসরাতে, বলে না? তো আমরা তো প্রথম বিড়াল মারতে হয় বাসরাতে আমরা বুঝতে পেরেছি। বিশেষত আমি তো মনে করি যে আমার চেয়ে কেউ সোচ্চার ছিল না এই বিষয়ে। আমি বুঝতে পেরেছি যে এটা দিয়ে এটা প্রলেপ করা হবে, সুতরাং ওই বাসরাতেই বিড়ালটা মেরে ফেলা হয়েছে। যেটা অভ্যুত্থানের প্রথম বছরে হয়নি, সেটা দ্বিতীয় বছরে হবে না, তৃতীয় বছরে তো হবেই না। অনেক ধন্যবাদ শাহাদ আলম। আমার ধারণা এই আলাপ আমরা সারা রাত করতে পারবো, কারণ এখন আমরা ভারত প্রসঙ্গই আলাপ করি নাই। আজকে এই পর্যন্ত থাকুক, নিশ্চয়ই আমরা সেই প্রসঙ্গে আলাপ পরে কখনো করতে পারবো, যেহেতু আমার ধারণা আমাদের লম্বা আলাপ চলতে থাকবে। অনেক ধন্যবাদ। আমার অলরেডি গলা ব্যথা শুরু হয়েছে, কিন্তু আপনার সাথে এই আলাপ এবং উপস্থাপনা উপভোগ্য ছিল। ধন্যবাদ। উইথ গ্রেট শাহাদ আলম, আমি অনেক উপভোগ করেছি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করছি, কিন্তু একেবারে শেষ নয়, মানে ছোট গল্পের মতো অনেকটা শেষ হলো না। এই আলাপ চলতেই থাকবে, কারণ শাহাদ আলমের সাথে এই আলাপ আমার ধারণা আগামী 6 মাসে আরো অনেকবার হবে, এবং অবশ্যই রাজনীতি নিয়ে হবে। রাজনীতি কোন পথে হাঁটছে, নির্বাচন ঠিকঠাক হচ্ছে কিনা, কারা মনোনয়ন পাচ্ছেন, আমি আমার নেতা ঠিক মতো বাছাই করতে পারবো কিনা, শেষ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়েও আলাপ চলবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।